দিস ইজ স্নেহা দে। আমার মনে হয় তোমরা খুব অসুবিধায় পড়ছো যে আমি এক একদিন এক একটা পেপারের ভিডিও দিচ্ছি, আর অসুবিধাই হয়ে যাচ্ছে তোমাদের এক একটা পেপার এক একটা চ্যাপ্টার খুঁজতে। আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে খুঁজে নিতে পারো। দ্বিতীয় কথা, আমি ঠিক করেছি এক একটা পেপার শেষ করব, দেন আর একটা পেপার ধরবো, এইভাবে, ঠিক আছে? সুতরাং আমি আজকে পেপার 1 স্টার্ট করলাম, পেপার 1 কমপ্লিটলি শেষ করব, দেন পেপার 2 তে যাব, ঠিক আছে? চলো, পেপার 1 এ 8টা চ্যাপ্টার আছে। মডেল 1, মডেল 2, মডেল 1 এ 4টে, মডেল 2 তে 4টে। ফার্স্ট চ্যাপ্টার মডেল 1, ফার্স্ট চ্যাপ্টার অর্গানাইজেশন বিহেভিয়ারের ফার্স্ট চ্যাপ্টার হলো অর্গানাইজেশন থিওরি অ্যান্ড অর্গানাইজেশন বিহেভিয়ার। ওকে, তো এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার। চলো স্টার্ট করা যাক। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কিসের? অর্গানাইজেশন বিহেভিয়ারের? না, আগে আমরা দেখব অর্গানাইজেশন এর কনসেপ্টটা কি, দেন অর্গানাইজেশন বিহেভিয়ারে যাব, ঠিক আছে? চলো, আমি কিন্তু বইটাই ফলো করছি, তো চিন্তার কোনো কারণ নেই, স্টার্ট করা যাক। ইন্ট্রোডাকশন কি বলেছে অর্গানাইজেশনের? বলেছে অ্যাকর্ডিং টু বার্নার্ড, organization is a consciously created activities of two or more persons who are able to communicate with each other and are willing to contribute to a common purpose. এবারে একটা গল্প শুনো, ঠিক আছে? রাম শ্যাম দুজন বন্ধু, দুজন মিলে দুজনেই এক একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। এবার রোজ 9 to 5 জব করে করে তারা খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে, ঠিক আছে? তাদের আর ভাল লাগছে না, বোরিং লাইফ। তো তারা ঠিক করলো একটা সাইবার ক্যাফে খুলবে, ঠিক আছে? তো তারা ওই নিয়ে একটা আলোচনায় বসলো। তারপরেই তারা ঠিক করলো দুজনেই 50-50% মূলধন দেবে, দিয়ে সাইবার ক্যাফেটা খুলবে, ঠিক আছে? চলো, এবারে এখানে বোঝো, এখানে কি বলেছে? অর্গানাইজেশন, রাইট? তো একটা সংস্থা কিভাবে তৈরি হয়? একটা সংস্থা সচেতনভাবে তৈরি হয় প্রথমত, যে এটা একটা সিরিয়াস ব্যাপার, এটা নিয়ে কেউ মজা করে না, ঠিক আছে? সচেতনভাবে ক্রিয়েটেড অ্যাক্টিভিটিস, একটা অ্যাক্টিভিটি করে তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা একটা অ্যাক্টিভিটি অফ 2 or more persons, ঠিক আছে? দুজন বা তার বেশি ব্যক্তি মিলে সেই সংস্থাটা তৈরি করছে, বোঝা গেল? who are able to communicate, ওই যে আমি বললাম রাম শ্যাম দুজনে আলোচনায় বসলো, কমিউনিকেট করলো, দুজনে আলোচনা করলো যে কি করলে ঠিক কিভাবে কি হবে না হবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কমিউনিকেট করা। উইথ ইচ আদার, যারা কিনা দুজনে কিনা সক্ষম, এমন কমিউনিকেশনে সক্ষম এমন ব্যক্তি থাকতে হবে। and are willing to contribute, দুজনেই ইচ্ছুক, দুজনেই নিজেদের 9 to 5 জবে পরেশান হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, তো দুজনেই 50% দিয়ে কন্ট্রিবিউট করবে, দুজনেই কন্ট্রিবিউট করতে ইন্টারেস্টেড একটা বিষয়ে, ঠিক আছে? টু আ কমন পারপাস, দুজনের পারপাসটা কি? কমন, যে কিনা একটা সাইবার ক্যাফে খুলবো। তাহলে দেখো, একটা সাইবার ক্যাফে খুলবো, কমন পারপাস, কন্ট্রিবিউট করলো, ক্যাপিটাল কন্ট্রিবিউট করলো দুজনে 50-50, কমিউনিকেট করলো, দুজনে আলোচনায় বসলো। আর এখানে কজন ছিল? দুজন বা তার বেশি পার্সন থাকতে পারে, ঠিক আছে? তাহলে অর্গানাইজেশন সেটাই যেখানে কিনা দুজন বা তার অধিক ব্যক্তি মিলে কমিউনিকেট করে, নিজেদের মধ্যে আলোচনা করে, সচেতনভাবে একটা কর্ম করে, একটা অ্যাক্টিভিটি করে সচেতনভাবে, দেন সেই মানে সংস্থা তৈরি করে একটা, ঠিক আছে? দুজন মিলে কিছু কিছু কন্ট্রিবিউট করে, কিছু কিছু মূলধন কন্ট্রিবিউট করে একটা কমন পারপাসে মূলধন কন্ট্রিবিউট করে একটা সংস্থা তৈরি করে, এটাকেই সংস্থা বলে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এখানে ইম্পর্টেন্ট কি কি থাকছে? 2 or more persons, দুজন বা তার অধিক ব্যক্তি থাকতে হবে। দ্বিতীয়ত কমন পারপাস, একটাই বিষয় হতে হবে, এ একটা বিষয়ে কথা বলছে, ও একটা বিষয়ে কথা বলছে, এরকম করলে হবে না, একটাই বিষয়ে দুজনে আলোচনা করবে। কমিউনিকেট,
আচ্ছা, কনসিয়াস অ্যাক্টিভিটিস অবশ্যই সচেতন একটা কর্মক্রিয়া করতে হবে, সচেতন ভাবে কর্ম করতে হবে, ঠিক আছে, যা কিছু ডিসিশন নেবে সচেতন ভাবে। আর কমিউনিকেশন, আলোচনায় বসবে, আলোচনা করবে। জয়েন্ট কন্ট্রিবিউশন, দুজনেই 50-50 দিল, তাহলে বোঝা গেল অর্গানাইজেশনটা কি, কনসেপ্ট ক্লিয়ার। তোমরা ডেফিনেশনটা পড়ে নেবে তাহলেই হয়ে যাবে। নেক্সট পেজে চলে যাই। টাইপস অফ স্ট্রাকচার, ঠিক আছে, স্ট্রাকচার অফ অর্গানাইজেশনের দুটো টাইপ হয়, ঠিক আছে। এক হচ্ছে মেকানিস্টিক স্ট্রাকচার, যেটা কিনা রিজিড অ্যান্ড হাইলি ফর্মাল স্ট্রাকচার, নট ইজিলি চেঞ্জেবল, নট সুইটেবল ইন ডাইনামিক ওয়ার্ল্ড। পরিবর্তন হতে থাকছে যেই পরিবেশটা, সেই পরিবেশে এই স্ট্রাকচার ফলো করা কঠিন, কেননা এই স্ট্রাকচারটা ইজিলি চেঞ্জ করা যায় না। বোঝা গেল? এটা অনেক স্ট্রাকচারটা একটু জটিল টাইপের স্ট্রাকচার, ঠিক আছে। আর একটা স্ট্রাকচার হচ্ছে অর্গানিক স্ট্রাকচার। অর্গানিক অর্গানিক স্ট্রাকচারটা কি, ফ্লেক্সিবল, ঠিক আছে, ফ্লেক্সিবল, যখন তখন চেঞ্জ করা যায়, অ্যান্ড ইনফর্মাল, ক্যান বি রিডিজাইনড, ঠিক আছে, যখন তখন রিডিজাইন করা যায়, ঠিক আছে, ইজিলি উইথ দ্য চেঞ্জ সিচুয়েশন, যেমন সিচুয়েশন সেই হিসেবে যখন তখন চেঞ্জ করা যায়। তাই এটা হচ্ছে অর্গানিক অর্গানিক স্ট্রাকচারটার ডেফিনেশনটা কিছুটা এরকম। তাহলে দুটো স্ট্রাকচার, মেকানিস্টিক স্ট্রাকচার আর অর্গানিক স্ট্রাকচার, ঠিক আছে। অর্গানিক স্ট্রাকচার যেমন মানুষজন যখন তখন হায়ার করছে, যখন তখন ফায়ার করে দিচ্ছে, বেরিয়ে যাও কাছ থেকে, আবার যখন তখন নতুন লোক নিয়ে চলে আসছে। তো ফ্লেক্সিবল একটা স্ট্রাকচার না এখানে, এই জিনিসটা যে যখন ফ্লেক্সিবল, নমনীয়, ঠিক আছে, আর ইনফর্মাল মানে এটা যখন তখন করা যায়, এটা চেঞ্জ সিচুয়েশন, সিচুয়েশন যেমন ধরো কোম্পানির টাকা পয়সা বেশি নেই, তারা কম লোকেই তারা এমন লোক হায়ার করবে যে কম মাইনে নেবে, আর অমনি করে করা মানে কাজটা যা হোক করে তাদের করাতে হবে। আর টাকা পয়সা বেশি থাকলে তারা একদম বেস্ট বেস্ট হায়ার করবে, আর কাউকে একদম ছাঁটাই কাটাই করবে না। আর মেকানিস্টিক স্ট্রাকচারটা যেটা কিনা ইজিলি চেঞ্জ করা যাবে না। নোটস, ইন মডার্ন ওয়ার্ল্ড mixed structure is seen in max cases, ঠিক আছে, depends on some factors। তাহলে মিক্সড স্ট্রাকচারই মডার্ন ওয়ার্ল্ডে বেশি দেখা যায়। নেক্সট পেজে চলে যাই তাড়াতাড়ি করে। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং স্ট্রাকচার, সাইজ অফ দ্য অর্গানাইজেশন, ঠিক আছে, সেই সমস্ত কিছু ফ্যাক্টরস আমরা এখন জানবো যেটা কিনা স্ট্রাকচারকে প্রভাবিত করে, ঠিক আছে, ইনফ্লুয়েন্স করে। প্রথমত হচ্ছে সাইজ অফ দ্য অর্গানাইজেশন। Larger organizations tend to have more complex structure with multiple departments and hierarchical levels, while smaller organizations often have simpler, flat structure. যেমন ধরো এক্সাম্পল হিসেবে বলতে পারি, এক একটা এমএনসি বড় বড় ধরে নিলাম টিসিএস, ঠিক আছে, ওখানে এক একটা প্রজেক্ট থাকে, অনেক প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টের ওপর এক একটা প্রজেক্টে এক একটা এইচআর থাকে, তারপরে ম্যানেজার থাকে, তার নিচে থাকে টিএল, তার নিচে থাকে এমপ্লয়িজ। তো এরকম হায়ারার্কি হিসেবে চলে। তো এখানে মাল্টিপল ডিপার্টমেন্টস, অনেক ডিপার্টমেন্টস, অনেক হায়ারার্কিক্যাল লেভেল, একটা জটিল বিষয়, কারণ এটা কি লার্জার অর্গানাইজেশন, বড় একটা অর্গানাইজেশন তাই। আর স্মল অর্গানাইজেশনে কি একজনই মালিক, সেই হায়ার করবে, সেই ফায়ার করবে, সেই টাকা দেবে, সেই সবাইকে বকবে, সবার উপর হুকুম চালাবে, সেই কাজ শেখাবে, মানে সেই ইন্টারভিউ নেবে, সমস্ত কিছু সেই করবে। তাহলে ব্যাপারটা সিম্পল, ঠিক আছে। কেন কি, কারণ অর্গানাইজেশনটা ছোট, সেই হিসাবে তাহলে অর্গানাইজেশনের সাইজ হিসাবে কিন্তু স্ট্রাকচার তৈরি হয়। ওকে, তার কারণ যেটা বড় অর্গানাইজেশন, লার্জার অর্গানাইজেশন, সে নিশ্চয়ই একটা ব্যক্তির ঘাড়ে সব দায়িত্ব ফেলে দিতে পারবে না, তাহলে একদিন এই কোম্পানি ডুবে যাবে। সুতরাং তাকে স্ট্রাকচারটা ওরম ভাবে তৈরি করতেই হবে, জটিল স্ট্রাকচার তৈরি করে রাখতেই হবে। তাহলে এটা এফেক্ট করছে না সাইজটা। চলো নেক্সট, বিজনেস স্ট্র্যাটেজি। The structure should align with the company's strategic goals. For example, a company focused on innovation may adopt a more flexible decentralized structure. কি বলেছে? বলেছে বিজনেসের স্ট্র্যাটেজি কেমন হওয়া দরকার সেটা
কিসের ওপর নির্ভর করবে? কোম্পানির গোল কি সেটার ওপর। একটা কোম্পানি যদি ইনোভেশনের ওপর কাজ করে থাকে, ঠিক আছে, ইনোভেশনের ওপর ফোকাস করে থাকে, তাহলে তার নিশ্চয়ই এমন করলে চলবে না যে একজন খুব একটা টক্সিক ব্যক্তি ওপরে বসে আছে, একটা সেন্ট্রালাইজড একটা ব্যাপার স্যাপার, মানে কি, মানে একজনের হাতেই সমস্ত ক্ষমতা দায়িত্ব। এবারে হ্যাঁ থাকতে পারে, কিন্তু সে অন্য কাউকে আর কোনো কিছু করার সুযোগই, ভাবনা চিন্তা করার সুযোগই দিচ্ছে না, সবাইকে একটা মানে দমবন্ধ ভাবে রেখে দিচ্ছে। ওরম ভাবে তো বাকিরা তো কাজ করতেই পারবে না, বাকিরা ইনোভেশনের ওপর ভাববে কি করে? ইনোভেশন মানে কি, নতুন চিন্তা ভাবনা করতে থাকতে হবে, তাই না? তবে সেই কোম্পানিটা যদি ফ্লেক্সিবল হতো, ঠিক আছে, সেটা যদি ডিসেন্ট্রালাইজড হতো, ডিসেন্ট্রালাইজ স্ট্রাকচার হতো, তাহলে নিচুতলা ব্যক্তিরা বলো বা উপরতলার সবারই একটা স্বাধীনতা থাকতো ভাবনা চিন্তা করার। তাহলে ইনোভেশনে তো সেটাই দরকার, ভাবনার স্বাধীনতা। সেটা না থাকলে কি করে হবে? সুতরাং বিজনেস স্ট্র্যাটেজি সেভাবেই করতে হবে, কোম্পানি যেভাবে যেটা গোল, সেই গোলটার উপর নজর রেখে, যেটা লক্ষ্য, সেই কোম্পানির সেই লক্ষ্যটার উপর নজর রেখেই বিজনেস স্ট্র্যাটেজি প্রস্তুত করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টে চলে যাই। টেকনোলজি। দেখো, উন্নত প্রযুক্তির ব্যবহার যদি কোনো কোম্পানি করে থাকে, তাহলে উন্নত প্রযুক্তির ব্যবহার করলে কি হবে? একটা ডিসেন্ট্রালাইজড, একটা বিকেন্দ্রীকরণ ব্যবস্থা তৈরি হবে, একটা ডিসিশন মেকিং এর যে অধিকারটা, সেটা সবার মধ্যেই ছড়িয়ে পড়বে। আর ম্যানেজমেন্টের মাল্টিপল লেয়ার্স লাগবে না, একটা হায়ার ম্যানেজমেন্ট, তারপরে আবার তার নিচে একটা মিডল ম্যানেজমেন্ট, সে আবার তার নিচে আরো একজন, এইভাবে লাগবে না। মাল্টিপল ম্যানেজমেন্ট লেয়ার্স লাগবে না, যে এই ওকে ম্যানেজ করবে আবার ওকে ম্যানেজ করবে, করতে হবে না। টেকনোলজি যখন সবকিছু ম্যানেজ করছে, তাহলে আরো সুবিধা হবে। সুতরাং টেকনোলজি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ফ্যাক্টরস এর মধ্যে, ঠিক আছে, এই অর্গানাইজেশন স্ট্রাকচার কেমন হবে তার উপরে। নেক্সট পয়েন্ট চলে যাই, এনভায়রনমেন্ট। কি বলেছে? দেখো, এনভায়রনমেন্ট, এই পরিবেশটা যদি পরিবর্তনশীল হয়, ঠিক আছে, র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, যেমন টেকনোলজি সেক্টর যেগুলো, সেগুলো র্যাপিডলি চেঞ্জ হতে পারে, একটার পর একটা নতুন টেকনোলজি আসতেই থাকে, ঠিক আছে। তো সেই সব সেক্টরে কি হবে? সেই সব সেক্টরে এমন কোন স্ট্রাকচার দরকার যেগুলো ফ্লেক্সিবল, যেগুলো অ্যাডাপ্টেবল, যে নতুন নতুন যখন টেকনোলজি আসবে সেটার সাথেও যাতে সবকিছু খাপ খাইয়ে নিতে পারে, সেরকম একটা স্ট্রাকচার দরকার, রাইট? তো এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নেক্সট নেক্সট হচ্ছে কালচার অ্যান্ড লিডারশিপ স্টাইল। Organizational culture and the leadership approach play a key role in determining how formal or informal the structure is. দেখো, লিডার যদি ভালো হয়, কালচার যদি ভালো হয়, ঠিক আছে, সেই কোম্পানিতে কিন্তু বেশি দিন লোক থাকতে চায়। আর কালচার যদি এমন হয় টক্সিক, আর লিডার যদি এমন হয় সারাক্ষণ বকাঝকা করতেই থাকে, কোনো কাজ শেখাবার তো দিকে ইয়ে নেই, কিন্তু কাজ মানে শরীর খারাপ হেন তেন কোনো কিছু পরোয়া না করে শুধু কাজ করাবে, এরকম একটা ব্যাপার যদি থাকে টেন্ডেন্সি, তো সেই সব ক্ষেত্রে লোকজন কি হবে, সেই অর্গানাইজেশনকে বলবে এটা খারাপ একটা কোম্পানি, এখানে যেও না, এরকম একটা রুমার ছড়াবে। তো সেটা কোম্পানির জন্য ভালো হবে না। সুতরাং সেই স্ট্রাকচারটা যদি এমন হতো, লিডারশিপ খুব ভালোভাবে পালন করা হতো, সেখানে লিডার খুব ভালো হতো, কালচার খুব ভালো হতো, তাহলে সেটা কি হতো? সেটা কিন্তু একটা গুড এফেক্ট ফেলতো, রাইট? তো এটাই হচ্ছে সাম অফ দ্য ফ্যাক্টরস যেগুলো কিনা স্ট্রাকচার ইনফ্লুয়েন্স করছে, ঠিক আছে। কোথায় কি স্ট্রাকচার হওয়া উচিত সেগুলোও একটা ইম্পর্টেন্ট বিষয়। চলো নেক্সট পেজে চলে যাওয়া যাক। এবার আমরা দেখে নেব ফিচার্স অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্থাৎ অর্গানাইজেশনাল স্ট্রাকচারের বৈশিষ্ট্য কি। প্রথমত হায়ারার্কি, অর্থাৎ একটা ধারাবাহিকতা বহন করে এই স্ট্রাকচারটা। লাইক সব থেকে ওপরে ধরো ম্যানেজার, তার নিচে আবার জুনিয়র ম্যানেজার, তার নিচে টিএল, তার নিচে এমপ্লয়িজ। তো ওপর শীর্ষ স্তর থেকে হুকুম আসবে, নিচের স্তরে হুকুম যেতে থাকবে, কাজ হতে থাকবে। একদম নিচে যে থাকবে সে আবার মানে জবাবদিহিকরণ করবে, যে তার সিনিয়র যে থাকবে তাকে বলবে যে কেন কাজ হয়নি, কি হয়নি, রিপোর্ট দেবে,
ঠিক আছে, টিএল আবার ম্যানেজারকে রিপোর্ট করবে যে এই জন্য কাজ হয়নি, সরি হেন তেন, আমি ঠিক কাজটা করিয়ে নেব, যেমনটা হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে অর্গানাইজেশনাল স্ট্রাকচারে একটা শীর্ষস্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত একটা স্তর থাকে যেটা কিনা ফলো করা হয়। নেক্সট, ডিভিশন অফ ওয়ার্ক, অর্থাৎ কে কোন কাজে ভালো তাকে সেই কাজটা দেওয়া হয়, তাকে সেই কাজটা ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, কাজ এবং দায়িত্ব তার মধ্যে বন্টন করে দেওয়া হয়, কে কোন কাজে স্পেশাল। ওকে, নেক্সট, স্প্যান অফ কন্ট্রোল। স্প্যান অফ কন্ট্রোল মানে কি? মানে একজন ব্যক্তি কতজনকে কন্ট্রোল করতে পারবে একসাথে। যেমন ধরো একটা টিএল এর আন্ডারে 5 জন আছে, ঠিক আছে, তো সে 5 জনকে হ্যান্ডেল করতে পারছে কারণ সে নতুন নতুন টিএল হয়েছে। যে অনেক পুরনো টিএল সে ধরো 18-19 জনকে হ্যান্ডেল করছে। তো স্প্যান অফ কন্ট্রোল হলো এটাই, যে একজন কতজনকে হ্যান্ডেল করতে পারবে। নেক্সট, কোঅর্ডিনেশন, অর্থাৎ সমন্বয়, মানে একটা কাজ যেটা কিনা একবারে কমপ্লিট করব, একটা কমন গোল থাকবে, অর্গানাইজেশনের একটা কমন গোল থাকবে, আর ওই সেম গোলটাকে অ্যাচিভ করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট নিজেদের তরফ থেকে যা যা করণীয় সমস্ত কিছু করবে। তো একটা সমন্বয় সাধন করে যা হোক করে অর্গানাইজেশনের কাজটা মানে কমপ্লিট করতে হবে, তো ওই গোলটা কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে কোঅর্ডিনেশন, যেটা কিনা অর্গানাইজেশন স্ট্রাকচারে থাকে। তো এটা একটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে ফর্মালাইজেশন। ফর্মালাইজেশন কি বলেছে? দেখো, ফর্মালাইজেশন মানে হচ্ছে কি, একটা রুলস থাকবে, রুলস রেগুলেশন প্রসিডিওর একটা থাকবে, সেই যেরকম জব ডেসক্রিপশন থাকবে সেই অনুযায়ী সেইটা ফলো করে সবাইকে চলতে হবে। একটা অর্গানাইজেশনে যেমন ভাবে স্ট্রিক্টলি রুলস রেগুলেশন ডেসক্রাইব করা থাকবে সেই অনুযায়ী সবাইকে কাজ করতে হবে, সেইটাই হচ্ছে ফর্মালাইজেশন। ঠিক আছে, সবাইকে ফর্মাল বিহেভ করতে হবে। ওকে, নেক্সট পেজে চলে যাওয়া যাক। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো, নেক্সট পেজে বলেছে মডার্ন থিওরিজ অফ অর্গানাইজেশন। মডার্ন থিওরিজ অফ অর্গানাইজেশন এর 4টে পার্ট রয়েছে, ঠিক আছে, 4টে ভাগ রয়েছে। বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, তারপরে রয়েছে ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ যাকে কিনা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচও বলা যায়, তারপরে রয়েছে সিস্টেম অ্যাপ্রোচ, আর রয়েছে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ বা সিচুয়েশনাল অ্যাপ্রোচ। এই চারটে অ্যাপ্রোচ আমরা এক এক করে দেখে নেব। চলো, দেখো এবার আমরা পড়বো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা নাম শুনেই বুঝতে পারছো আচরণগত দিক থেকে, তাই না? তাহলে এখানে কি বলেছে এবারে বিস্তারে জানা যাক। আমার কথাটা মন দিয়ে শোনো। এই অ্যাপ্রোচে কি করা হয়? এই অ্যাপ্রোচে মনোবিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কেন? এখানে বলা হয় যে এই অ্যাপ্রোচ অনুযায়ী যে মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে। এবার ইচ্ছে যখন হয় তখন বেশি কাজ করে, ইচ্ছে যখন হয় না তখন কাজে ফাঁকি দেয়। যেমনটা আমি একটা চ্যাপ্টার পড়ানোর সময় কখনো হয়তো বলছিলাম যে ইচ্ছে না থাকলে ওই চা সিগারেট খেতে চলে যায়, আর দেখায় অনেক কাজ করছে, আদতে কিছুই কাজ করে না, খুব ফাঁকি দেয় কাজে। এটা কেন হয়? এটা কোনোভাবে তার কোনো একটা রিজন আছে, সম্ভবত টক্সিক এনভায়রনমেন্ট, বা সে কোনো তার সিনিয়রের ব্যবহার পছন্দ করছে না, তাকে হুকুম করা চলবে না, তাকে ভালোভাবে বলতে হবে, সে এরকম চাইছে, যা কিছু কারণ হতে পারে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা একটাই যে সে তার ইচ্ছে মতো কাজ করবে। এবার এই বিহেভিয়ারাল অ্যাপ্রোচে এটাই বলা হয়, হথর্ন স্টাডিতে এলটন মায়ো এটাই বলেছেন যে হিউম্যান রিলেশনস কিন্তু গ্রেটার প্রোডাক্টিভিটির জন্য দায়ী। কেন বলেছে? মানুষের সম্পর্ক, মানব সম্পদ যদি ভালো থাকে, ওই একটা অর্গানাইজেশনের মানুষের সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে সেখানের কাজকর্ম অনেক ভালো হয়, আর সেই অর্গানাইজেশনটা খুব তাড়াতাড়ি গ্রো করে, ঠিক আছে, খুব উন্নতি করতে পারে, খুব প্রফিট করতে পারে। কেন? কারণ সেখানে রিলেশন ভালো, মানুষ হ্যাপি থাকছে, স্যাটিসফাইড থাকছে, স্যাটিসফাইড থাকছে এমপ্লয়িরা,
তবেই তো তারা ভালো প্রোডাকশন দিতে পারছে, ভালো কাজ করতে পারছে। যদি তারা স্যাটিসফাই না থাকতো, তারা দেখাতো কাজ করছি, কাজ করার নাটক করতো, কিন্তু আদতে তারা কোনো ইন্টারেস্টেড থাকতো না। সুতরাং কি করা দরকার? বিহেভিয়ারাল অ্যাপ্রোচ অনুযায়ী মানুষের মনে অনুপ্রেরণা জাগানো দরকার, ইচ্ছা জাগানো দরকার। মানে ওই এমপ্লয়ি গুলো যারা কাজ করবেন তাদের মনে ইচ্ছা, অনুপ্রেরণা জাগানো দরকার কাজটা করার জন্য, যাতে তারা নিজে থেকে কাজ করে। ঠিক আছে? তাদেরকে যেন জোর জবরদস্তি না কাজ করানো হয়, তারা যেন নিজে থেকে স্ব ইচ্ছায় খুশিতে কাজ করে। তবেই তো সেটা সাকসেসফুল হবে, তবে তারা স্যাটিসফাইড থাকবে, তারা স্যাটিসফাইড থাকলে কোম্পানি গ্রো করবে। সিম্পল, এটাই বলা হয়েছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচে। নেক্সট আমরা চলে ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে। এই অ্যাপ্রোচ কি বলছে? এই অ্যাপ্রোচ অনুযায়ী, যেমনটা নাম থেকে আমরা বুঝতে পারছি, ম্যাথামেটিক্যাল অর্থাৎ গাণিতিক ভাবে এখানে সমস্যা সমাধান করা হয়। অর্গানাইজেশনে কিছু তো মানে অনেক কিছুই এমন থাকে যেগুলোর জন্য গণিত দরকার পড়বে। তো সুতরাং গাণিতিক ভাবে যে সমস্ত সমস্যাগুলি সমাধান করা হয়, সেখানে ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ সেটাই বলছে যে এটা এখানে ইউজ করা হয়। যেমন কোয়ান্টিটিভ কোনো টেকনিক্স ব্যবহার করা হয় কি জন্য? ধরো সম্পদ বন্টনের ক্ষেত্রে, যেমনটা এখানে বলেছে, ঠিক আছে, রিসোর্স অ্যালোকেশন, ফোরকাস্টিং, ইনভেন্টরি কন্ট্রোল, শিডিউলিং, এই যে সময়ের হিসাব নিকাশ করা, সমস্ত কিছু শিডিউল তৈরি করা, এই টাইমে এইটা হয়েছে, এই টাইমে এইটা তৈরি হবে, এই 1 মাস পরে এত প্রোডাকশন করতে হবে, ইনভেন্টরি কন্ট্রোল, এত প্রোডাকশন করা আছে, এই মালগুলো তাড়াতাড়ি খালি হয়ে যাবে, খুব বিক্রি হচ্ছে, সুতরাং আমাদের প্রোডাকশন আরো বাড়াতে হবে, আরো আমাদের সঞ্চয় করে রাখতে হবে। ঠিক আছে, এই সমস্ত কিছু কন্ট্রোল করে। এটা তো হিসাব নিকাশ করেই সম্ভব হচ্ছে না, গাণিতিক ভাবেই। ফোরকাস্টিং, যে কি হতে পারবে, পূর্বাভাস, আমাদের জিনিসপত্র অনেক বেশি বিক্রি হতে পারে কি পারে না, সেই অনুযায়ী তো আমরা জিনিসপত্র রাখবো, সেগুলো তো আমাদের ক্যালকুলেট করতে হবে, তাহলেই রাখবো। সম্পদ অ্যালোকেশন, ঠিক আছে, যে কে কাকে কেমন সম্পদ, আই মিন যেই সব এমপ্লয়িরা কাজ করে, ঠিক আছে, বিভিন্ন লোকজন যারা কাজ করে তাদেরকে তাদের প্রাপ্যটুকু ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা, কম মাইনে কম বেশি দেওয়া হয়নি, তো এই সমস্ত কিছু অ্যালোকেশন ঠিকঠাক যাতে হয়, সমস্ত কিছু হিসাব তো রাখতেই হবে, সেটা গাণিতিক অ্যাপ্রোচ দ্বারা কমপ্লিট হয়। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এইসব প্রোগ্রামিং এ হেল্প করে, অপারেশন রিসার্চ, লাইনার প্রোগ্রামিং, এইগুলো এই ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে হেল্প করে। ঠিক আছে, এইগুলোর সাহায্যে এটা করা ইজি হয়। সুতরাং এইভাবে এটা অর্গানাইজেশনে সাহায্য করছে। বোঝা গেল এই অ্যাপ্রোচটার কাজ কি কি এটা। চলো নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ। সিস্টেম অ্যাপ্রোচ কি বলেছে দেখো, ভালো করে বোঝো। এই অ্যাপ্রোচ অনুযায়ী অর্গানাইজেশন মনে করে যে অর্গানাইজেশনটা একটা ওপেন একক একটা সিস্টেম। ঠিক আছে, একটাই মাত্র একত্রে একটা সিস্টেম, ওপেন সিস্টেম, যেখানে কিনা সমস্ত কিছু ইন্টার রিলেটেড জিনিসগুলো একসাথে কাজ করে, ইন্টার রিলেটেড পার্টস একসাথে কাজ করে টু অ্যাচিভ কমন গোলস। একই একটা উদ্দেশ্যে, একটাই উদ্দেশ্য পূরণ করার জন্য সমস্ত রকম পার্টস একসাথে কাজ করে। ঠিক আছে, যেমন এখানে ধরে নেওয়া যাক যেমনটা হয় আর কি, ইনপুটস, প্রসেস, আউটপুটস, এটাই তো আমাদের প্রসেস থাকে না একটা কোনো কিছু প্রোডাকশনের। ইনপুট দেওয়া হয়, সেটা প্রসেসিং হয়, দেন আউটপুট হয়। ইনপুট কি? কাঁচামাল, মূলধন, শ্রমিক যারা, তারাও ইনপুটের মধ্যেই পড়ছে। ঠিক আছে, এবারে তাদেরকে যোগান দেওয়া হলো, সমস্ত যোগান দেওয়া হলো, এগুলো হচ্ছে ইনপুট। তারপরে কি হচ্ছে? প্রসেস হচ্ছে, কোম্পানির মধ্যে প্রসেস হচ্ছে, যা প্রোডাকশন করার হচ্ছে সমস্ত কিছু তৈরি হয়ে গেল, দেন আউটপুট, দেন রেজাল্টটা তৈরি হলো। রেজাল্টটা তৈরি হওয়ার পর ফিডব্যাকটাও অত্যন্ত ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স অফ ফিডব্যাক, এটা কি করে? এটা পরবর্তী কি হতে চলেছে এই সমস্ত কিছু কি করা দরকার সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই ফিডব্যাক, তাই না? সুতরাং ফিডব্যাকটাও ইম্পর্টেন্ট, এটারই একটা পার্ট। তাহলে রেজাল্টের পর রেজাল্টের কি ফিডব্যাক এলো, তার উপর বেস করে আবার নতুন ভাবে ইনপুট হবে, তাই না? তো সিস্টেম অ্যাপ্রোচ এটাই যে ইনপুট হবে, দেন প্রসেস হবে, দেন আউটপুট হবে। তাহলে তারা একসাথে কাজ করছে, সবাই সমস্ত পার্টগুলো একসাথে কাজ করছে, আর ম্যানেজারদের বুঝতে সুবিধা হচ্ছে, জটিলতা দূর হচ্ছে এই অ্যাপ্রোচ অনুযায়ী। আর কি হচ্ছে? সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয়
সাধন হচ্ছে, মানে সমস্ত একটা একসাথে ব্যাপার হচ্ছে, সবার মধ্যে সুসম্পর্ক স্থাপন হচ্ছে, মানে সুসম্পর্ক থাকবেই, তৈরি হতেই হবে। সুতরাং এই সমস্ত কিছু একসাথে কাজ করলে একসাথে হতেই হবে, এটা একটা সমন্বয় সাধন হচ্ছে, বোঝা গেল? তাহলে সিস্টেম অ্যাপ্রোচ এটাই, খুব ইজি। চলো নেক্সট আর লাস্ট অ্যাপ্রোচটা পড়ে নেওয়া যাক। আমাদের লাস্ট অ্যাপ্রোচ হলো কন্টিনজেন্সি অ্যাপ্রোচ, অর্থাৎ বা সিচুয়েশনাল অ্যাপ্রোচ। দেখো নাম দেখেই বোঝা যাচ্ছে এটা কি পরিস্থিতিগত অ্যাপ্রোচ। পরিস্থিতিগত অর্থাৎ জैसा দেশ वैसा भेष, পরিস্থিতি যেমন হবে তেমন ভাবেই অ্যাপ্রোচটা নিতে হবে। এই অ্যাপ্রোচ অনুযায়ী এটা ধরে নেওয়া হয় বা এটা মানা হয় যে কোনো অর্গানাইজেশনকে চালনা করার জন্য বেস্ট কোনো অ্যাপ্রোচ হয় না। বেস্ট কোনো অ্যাপ্রোচ হয় না এই জন্য বলছি, কারণ পরিস্থিতি যেমন থাকবে সেই অনুযায়ী অ্যাপ্রোচ তৈরি করতে হবে। পরিস্থিতি আবার যদি চেঞ্জ হয় অ্যাপ্রোচটাও চেঞ্জ করতে হবে। সুতরাং বেস্ট কোনো অ্যাপ্রোচ হয় না, যেমন পরিস্থিতি সেই অনুযায়ী বেস্ট অ্যাপ্রোচটা খুঁজে নিতে হবে যে কোন পরিস্থিতিতে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। এবারে পরিস্থিতি কিসের উপর নির্ভর করে? পরিস্থিতি নির্ভর করে পরিবেশের ওপর, টেকনোলজির ওপর, টেকনোলজি বা নতুন নতুন আরো বেরোচ্ছে কি হচ্ছে না হচ্ছে, সাইজ কিরকম কোম্পানির, কোম্পানি বড় না ছোট, সেখানে মানুষজন কিরকম, সেই সমস্ত কিছুর ওপর ভিত্তি করে একটা পরিস্থিতি তৈরি হয়। আর সেই পরিস্থিতির ওপর নির্ভর করেই, সেই পরিস্থিতির ওপর আর কি সমস্ত কিছু বিচার বিবেচনা করে ম্যানেজাররা নিজেদের সিদ্ধান্ত নেয়, নিজেদের কৌশল নেয়, কৌশল অনুযায়ী অ্যাপ্রোচ তৈরি করে, সেই অ্যাপ্রোচ অনুযায়ী কাজ করে। ফলে এই অ্যাপ্রোচের ফলে কি হচ্ছে? এই অ্যাপ্রোচের ফলে সুবিধা হচ্ছে একটা, প্রথমত নমনীয়তা, কোম্পানিতে অর্গানাইজেশনে একটা নমনীয়তা সৃষ্টি হচ্ছে। আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডিসিশন মেকিং, অর্থাৎ কি প্র্যাকটিক্যাল বাস্তব ডিসিশন, ঠিক আছে? বাস্তব ডিসিশন নিতে হবে যে যেমনই হোক না কেন পরিস্থিতি যখন এরকম, তাহলে আমাকে এরকম ডিসিশন নিতেই হবে, কিছু করার নেই, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো নেক্সট পেজে চলে যাই। চ্যালেঞ্জেস অফ ম্যানেজার্স, অর্থাৎ ম্যানেজারদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়, কি কি অসুবিধার মধ্যে পড়তে হয়। প্রথমত ওয়ার্কফোর্স ডাইভার্সিটি, অর্থাৎ ম্যানেজারদের বিভিন্ন রকম এমপ্লয়ি হ্যান্ডেল করতে হয়, বিভিন্ন রকম কালচারের, বিভিন্ন রকম বয়সের, বিভিন্ন রকম জেন্ডারের, লাইক অবভিয়াসলি তো ফিমেল হোক মেল হোক সবাইকে সবার মতো করে, কাস্ট সমস্ত কিছু নির্বিশেষে ভেদাভেদ না করে সবাইকে ঠিকভাবে পরিচালনা করতে হয় কোম্পানির প্রফিটের জন্য, রাইট? আশা করছি বোঝা গেল যে ম্যানেজারকে কিন্তু কালচার, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ান্স কোনো কিছু দেখলে হয় না, ব্যাকগ্রাউন্ড কোনো কিছু দেখলে হয় না। সে যদি দক্ষ, কোনো কর্মচারী যদি দক্ষ কোনো কাজের জন্য, তবে তাকে অনুপ্রেরণা দেওয়া উচিত, তাকে কাজ করতে দেওয়া উচিত, আর তাকে আরো মোটিভেশন দিতে হয়, তাকে সেইভাবে হ্যান্ডেল করতে হয়, ঠিক আছে? যে কোনো ধর্মেরই আর যে কোনো কাস্টেরই কোনো কিছুই ভেদাভেদ করলে চলে না, এগুলো খেয়াল রাখতে হয়। আর কি বলেছে? টেকনোলজিক্যাল চেঞ্জ, যখন তখন র্যাপিড চেঞ্জ হচ্ছে, যখন তখন নতুন নতুন টেকনোলজি আমাদের আসতেই চলেছে, উন্নত টেকনোলজি আরো, অবভিয়াসলি আমাদের সুবিধার্থেই, তবুও যখন যখন নতুন টেকনোলজি আসছে তখন তখন পুরনো যারা এমপ্লয়ি, যারা কিনা পুরনো টেকনোলজিতে কাজ করতে অভ্যস্ত, তাদের মানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তখন ম্যানেজারকেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কেননা তাদেরকে বোঝাতে হচ্ছে যে না, যেরকম পরিস্থিতি আমাদের সেরকম ভাবেই চলতে হবে, তাদেরকে ট্রেন করতে হচ্ছে, ম্যানেজারকে তাদের ট্রেন করতে হচ্ছে, তাদেরকে ম্যানেজ করতে হচ্ছে, রাইট? যাতে ওয়ার্ক ফ্লোটা ব্যালেন্স থাকে, যাতে কাজ ঠিকঠাক হয়। ওকে, তো এইগুলো একটা সমস্যার সম্মুখীন ম্যানেজারদের হতে হচ্ছে, কারণ অনেকেই না না করে যে না আমি এইভাবে কাজ করতে পারবো না, আমাকে ওইভাবেই করতে দিতে হবে। কিন্তু চলবে না, না, আমাদের উন্নতির সাথে সাথে টেকনোলজি যেমন উন্নত হবে সেইভাবেই আমাদের চলতে হবে। নেক্সট, গ্লোবালাইজেশন, ম্যানেজারকে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, বিভিন্ন ধরনের আর কি এমপ্লয়ি হ্যান্ডেল করতে হয়, রাইট? গ্লোবাল মার্কেটের এমপ্লয়িও, এমনকি জটিল এমপ্লয়ি যারা ক্রস কালচারাল বিহেভিয়ার, যাদের মানে যাদের বিহেভিয়ার আমাদের সাথে ম্যাচ নয়, অদ্ভুত লাগতেই পারে,
ইন্টারন্যাশনাল এমপ্লয়ি যারা, মানে আমরা তো অনেকেই দেশের বাইরে অনেকে গিয়ে কাজ করে, কেউ নিজের শহরের বাইরে গিয়ে কাজ করে, বিভিন্ন শহর থেকে আমাদের কলকাতায় অনেকে আসে কাজ করতে। সুতরাং বিভিন্ন রকম ধর্মের, বিভিন্ন রকম জাত প্রজাতির, যাই হোক সমস্ত কিছু নির্বিশেষে ঠিকঠাক ভাবে কাজ পরিচালনা করাতে হবে ম্যানেজারদের। সো এটা একটা সম্মুখীন হতে হয় সমস্যার। ঠিক আছে, নেক্সট হচ্ছে এমপ্লয়ি মোটিভেশন। যে যেমন এমপ্লয়ি, যে যেমন ভাবে মোটিভেট হবে, ম্যানেজারকে তাকে তেমন ভাবেই মোটিভেট করতে হয়। কেউ যদি সফট স্পোকেন, কেউ যদি হালকা কথাতেই মেনে যায় তাহলে তাকে সেভাবে, কেউ যদি ধমক দিয়ে মানে তাহলে তাকে সেভাবে হ্যান্ডেল করতে হবে। কেউ যদি প্রাইজ পেয়ে মানে, মানে অ্যাপ্রেজাল পেয়ে, ওই পেয়ে আরো উৎসাহিত হয় কাজ করতে, আরো ভালো পারফরমেন্স দেয়, তাহলে তাকে সেইভাবে করতে হবে। যাকে যেইভাবে করা উচিত, অবভিয়াসলি ভালো কাজ করলে তো অ্যাপ্রেজাল দেওয়াই উচিত, তো মোটিভেট করতে হবে তাকে সেইভাবে। সুতরাং ম্যানেজারকে বুঝতে হবে কোন এমপ্লয়িকে কিভাবে মোটিভেট করা উচিত। অনেক সময় বুঝতে অসুবিধা হতেই পারে, তো এটা ম্যানেজারের একটা অসুবিধা। ঠিক আছে, নেক্সট হচ্ছে এথিক্যাল অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। ম্যানেজারকে অবশ্যই সোশ্যাল রেসপন্সিবিলিটি মেনে সমস্ত কিছু কাজ করতে হয়, লফুলি আইনসম্মতভাবে, কোনো কিন্তু আইনের বিরুদ্ধে কাজকর্ম করা চলবে না। তো এই সমস্ত কিছু চ্যালেঞ্জেস ম্যানেজারকে মাথায় রেখে কাজ করতে হয়। নেক্সট, managing change and innovation. Organizational change is often met with resistance. Manager must plan, communicate and implement change effectively. যেমনটা আমি বললাম, ইনোভেশন হতেই থাকে, চেঞ্জ হতে থাকে, তখন ম্যানেজারের কি করা উচিত? কমিউনিকেট করা উচিত, নিজের এমপ্লয়ীদের সাথে বসে ভালোভাবে আলোচনা করা উচিত, মিটিং, মিটিং যাকে বলে, মিটিং করা উচিত, যাতে কিভাবে কোন কাজটা করলে ঠিকঠাক ভাবে বেরিয়ে যাবে সেই অনুযায়ী প্ল্যান করে সেইভাবে সেটা এফেক্টিভলি করা উচিত। ওকে, তো অনেক সময় কি হয়, নতুন ইনোভেশন এসে সেগুলো ম্যানেজারকে আবার ভাবতে হয়, সমস্ত কিছু আবার করতে হয়, আবার প্ল্যান করতে হয়, এগুলো তাহলে ম্যানেজার একটা অসুবিধাই হয়ে যাচ্ছে না আবার? তো ম্যানেজারের এটা চ্যালেঞ্জেস এর মধ্যেই পড়ছে। চলো নেক্সট। গুড মর্নিং, ওয়েলকাম ইন মাই ভিডিও। লাস্ট আমরা পড়েছিলাম চ্যালেঞ্জেস অফ ম্যানেজার, এই অবধি। আজকে আমরা স্টার্ট করব অর্গানাইজেশন বিহেভিয়ার কি। চলো স্টার্ট করা যাক। অর্গানাইজেশন বিহেভিয়ার এর কনসেপ্টটা কি? অর্গানাইজেশন বিহেভিয়ার যেটা পড়ে আমরা বুঝতে পারি মানুষ একটা কোম্পানিতে কেমন আচরণ করতে পারে। ঠিক আছে, একটা মানুষ একটা কোম্পানিতে, একটা অর্গানাইজেশনের মধ্যে একা একা কেমন আচরণ করে আর দলের মধ্যে তার আচরণটা কেমন, সেটা পূর্বানুমান করতে পারি, সেটা ম্যানেজ করতে পারি, সেটা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, যদি আমরা তার আচরণটা পূর্বানুমান করে নিজে সে এরকম করতে পারে, তাহলে সেটা আমরা কিন্তু কিছুটা খানিকটা কন্ট্রোল করতে পারি। ফলে এটা অর্গানাইজেশনের কাজ অনেক বাড়িয়ে দেয়, মানে অর্গানাইজেশনে কার্যকারিতা অনেক বাড়িয়ে দেয়, অর্থাৎ লক্ষ্য পূরণের দিকে অর্গানাইজেশন অনেক বেশি দ্রুত গতিতে এগিয়ে চলে। ঠিক আছে, তাহলে অর্গানাইজেশন বিহেভিয়ার যেমন নাম শুনে বুঝতে পারছি হলো সেটাই, যেটা পড়ে মানুষ, একটা মানুষ অর্গানাইজেশনের মধ্যে বা কোনো সংস্থার মধ্যে, কোনো সংগঠনের মধ্যে কেমন বিহেভ করে, একা একা কেমন বিহেভ করে ইন্ডিভিজুয়াল, আর একটা টিমের মধ্যে কেমন আচরণ করে, একটা টিমের মধ্যে কেমন আচরণ করে আর একা একা কেমন আচরণ করে, এইটা বুঝতে পারি, এটা পূর্বানুমান করতে পারি, এটা কন্ট্রোল করতে পারি এই বইটা পড়লেই। ঠিক আছে, এই বইটা পড়লে আমাদের এটা কন্ট্রোল করতেও সুবিধা হয়, ফলে অর্গানাইজেশনের কার্যকারিতা বেড়ে যায়। তো অ্যাকর্ডিং টু স্টিফেন পি রবিন্সও সেটাই বলেছে যে অর্গানাইজেশন বিহেভিয়ার ইজ আ ফিল্ড, এটা একটা ক্ষেত্র অফ স্টাডি দ্যাট ইনভেস্টিগেটস দ্য impact that individuals, group and structure have on behavior within organization, যেখানে যেটা পড়ে আমরা প্রভাবটা বুঝতে পারি যে একটা মানুষের একটা গ্রুপের মধ্যে আচরণ কেমন এবং একটা সংগঠনের মধ্যে আচরণ কেমন, সেই সমস্ত কিছু বুঝতে পারি। For the purpose of applying such knowledge toward improving an organization's effectiveness, অর্গানাইজেশনের কার্যকারিতা বাড়িয়ে তুলতে এই নলেজটা, এই বিষয়ে নলেজটা অর্গানাইজেশনের কার্যকারিতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। বোঝা গেল? চলো নেক্সট পেজে চলে যাই। নেক্সট বলেছে অ্যাক্টিভিটিস অর ফাংশনস অফ ওবি। এর ওই ওবির
অর্গানাইজেশনের বিহেভিয়ারের কার্যকারিতাটা কি, কি কি কাজ করে, কি কি অ্যাক্টিভিটি আছে। দেখো, প্রথমত অর্গানাইজেশন বিহেভিয়ার হলো একটা সোশ্যাল সায়েন্স, ঠিক আছে। কেন এটা বলছে এটা আমরা আস্তে আস্তে ভালো করে জানবো। দেখো, group and organizational structure influence behavior at work. It aims to improve productivity, job satisfaction and overall organizational effectiveness. কেন জব স্যাটিসফ্যাকশন কেন বললো? কারণ আমরা জানি যে একটা এমপ্লয়ি যত স্যাটিসফাইড থাকবে তত সে ভালো প্রোডাকশন দেবে, ভালো কাজ করবে। তাই স্যাটিসফ্যাকশনটাও, জব স্যাটিসফ্যাকশনটাও খুব ইম্পর্টেন্ট টু ইমপ্রুভ প্রোডাক্টিভিটি, ঠিক আছে। প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে জব স্যাটিসফ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে সায়েন্টিফিক স্টাডি বেসড অন সোশ্যাল সায়েন্স। OB draws concepts from psychology, sociology, anthropology to analyze and understand workplace behavior. ঠিক আছে, OB এইগুলোর থেকে কিছু কিছু তথ্য নিয়েছে, অনেক কিছুই জ্ঞান নিয়েছে এই ওয়ার্কপ্লেসের, কাজের ক্ষেত্রের বিহেভিয়ারটা জানার জন্য, ঠিক আছে। কাজের ক্ষেত্রে কার কার কি বিহেভিয়ার একটা কোম্পানিতে বা একটা ওয়ার্কপ্লেসে, যাই হোক, কার কি বিহেভিয়ার সেটা কিন্তু অনেকটাই কনসেপ্ট নিয়েছে এইগুলো থেকে, সাইকোলজি, সোশিয়োলজি, অ্যানথ্রোপোলজি থেকে। ইট এইমস টু বিল্ড আ কজ এফেক্ট রিলেশনশিপ, কারণ ফলাফল সম্পর্ক, যেমন এই করলে এই হবে, এটা করলে এরম হবে। আমি যদি একটা এমপ্লয়িকে ধমকে ধামকে এ করি, তাহলে সে আমাকেও ওরকম ফাঁকি দিয়ে দিয়ে কাজ করবে। চা সিগারেট খেতে খেতে ফাঁকি দেবে, চলে যাবে, বারবার বেরিয়ে যাবে কোম্পানি থেকে। হোয়ার বিহেভিয়ার ইজ দ্য এফেক্ট, ঠিক আছে। ওই বিহেভিয়ারটা এফেক্ট, যেহেতু ওর ম্যানেজার এরকম বকাবকি করেছে, ধর কাজ করবোই না, এফেক্ট হলো একটা। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যানালাইজিং গ্রুপ ডাইনামিক্স। OB examines how people behave in groups or teams, focusing on communication, leadership, conflict and negotiation, group norms, power politics. These factors impact outcome like job satisfaction, team performance and absenteeism. দেখো, গ্রুপ ডাইনামিকটা অ্যানালাইজ করতে হবে। তো ওবির কাজ কি? গ্রুপ ডাইনামিক্সটা অ্যানালাইজ করতে পারে। গ্রুপের মধ্যে পরিবর্তন হচ্ছে কি, কেমন কি পরিবর্তন হচ্ছে, কার মধ্যে কার কথা কাটাকাটি হচ্ছে, কমিউনিকেশন খারাপ হচ্ছে, ভালো হচ্ছে, লিডারশিপ কেমন, লিডার কেমন ভাবে সবাইকে কন্ট্রোল করছে, নেগোসিয়েশন, কনফ্লিক্ট এগুলো কেমন, পাওয়ার পলিটিক্স কেমন চলছে, সমস্ত কিছু অ্যানালাইজ করতে পারে ওবি। ওবির কাজ হচ্ছে এটাও, ঠিক আছে। নেক্সট আর কি কাজ আছে দেখে নেওয়া যাক। দেখো, নেক্সট বলেছে ওবি যেমন দলের মধ্যে কার কেমন বিহেভিয়ার সেটা নির্ধারণ করে, সেটা বিশ্লেষণ করে, তেমনি ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির কেমন কি বিহেভিয়ার ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে, একাই একাই তার বিহেভিয়ারটা, তার আচরণটা কেমন, সেটাও কিন্তু অর্গানাইজেশনাল বিহেভিয়ার এক্সপ্লেন করে, বিশ্লেষণ করে। কিভাবে? কারণ দেখো, এজ হিসেবে, জেন্ডার হিসেবে, ইন্টেলিজেন্স হিসেবে, পার্সোনালিটি হিসেবে, পারসেপশন হিসেবে, ভ্যালু হিসেবে, অ্যাটিটিউড হিসেবে কিন্তু বিহেভিয়ার চেঞ্জ হয়, মানে বিহেভিয়ার গুলো এফেক্ট ফেলে। একজন ম্যানেজার কার সাথে কি বিহেভ করবে সেটা, সেই বিহেভটা করার আগে তাকে অ্যানালাইজ করে নিতে হবে যে আমি এনার সাথে এনার এই বিহেভটা করতে পারি কি পারি না। একটা যেমন জেন্ডার হিসাবে যদি বলি, একটা মেয়ের সাথে ঠিক যেভাবে কথা বলবে নিশ্চয়ই একটা ছেলের সাথে ঠিক সেভাবে কথা বলবে না, ঠিক আছে। কারণ অনেক বিষয় আছে, তাদের দুজনের মনোভাব আলাদা হতে পারে। একজন একটা সামান্য কথায় খুব বেশি আহত হতে পারে, কেউ না হতে পারে। জেন্ডার হিসেবে কখনো কখনো এরকম হয়ও। আবার এজ হিসেবে যদি বলি, একটা বয়স্ক মানুষের সাথে নিশ্চয়ই চিল্লে ধমকে ধামকে ম্যানেজার কথা বলতে পারবে না, যতই কাজ না হোক, হাজারো সিনিয়র অনেকদিন ধরে কাজ করছেন, এই সমস্ত কিছু ম্যাটার করে। কিন্তু একজন নিউ কামার্সকে, একজন নিউ জয়েনার্সকে তিনি ধমকে ধামকে কাজ করাতেই পারেন, কেননা তাদের এখন শেখার সময়, তাদেরকে শেখাতে হবে, সেটা যেভাবে হোক। তো এইগুলো কিন্তু এফেক্ট ফেলে, তাই ম্যানেজারকে এগুলো নিয়ে অধ্যয়ন করতে হয়, এগুলো নিয়ে অধ্যয়ন করে তবেই তিনি ঠিক বিহেভিয়ারটা করতে সক্ষম হয়। সুতরাং ওবি
এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নেক্সট যদি বলি স্টাডিং অর্গানাইজেশনাল স্ট্রাকচার, দেখো গঠনের কিছু স্ট্রাকচার আছে যেইগুলো কিনা ওবি হচ্ছে এফেক্ট ফেলে, ঠিক আছে। ওবি সেগুলোকে আরো ভালোভাবে ডিসক্রাইব করেছে, যেগুলো ম্যানেজারদের জানা অবশ্যই দরকার। যেমন সেন্ট্রালাইজেশন এন্ড ডিসেন্ট্রালাইজেশন, ঠিক আছে। সেন্ট্রালাইজেশন মানে কি, যে কোনো একজনের হাতে সমস্ত ক্ষমতা থাকবে, বাকি কাউকে কোনো কিছু সিদ্ধান্ত বা মতামত প্রকাশ করতে দেওয়া যাবে না, এরম একটা ব্যাপার। ডিসেন্ট্রালাইজেশনে এমনটা হয় না। ডিসেন্ট্রালাইজেশনে যে কেউ মতামত নিজের মতামত প্রকাশ করতে পারে, ঠিক আছে, ডিসেন্ট্রালাইজেশনে। সুতরাং সেখানে কি একটা ছাড় পাচ্ছে, একটা স্বাধীনতা পাচ্ছে, সেখানে কাজটা আরো ভালো হয়, কারণ যে যার নিজের মতামত প্রকাশ করতে পারে, ঠিক আছে, তাদের নিজের কোয়ারি সলভ বা নিজের কোনো একটা ভালো আইডিয়া প্রকাশ করতে পারে, তারা আরো মোটিভেট হয়। লাইন স্টাফ রিলেশনশিপ, কাউকে ছোট বড় দেখানো যাবে না, সবাই মিলেমিশে কাজ করতে হয়, তো সেইগুলো ব্যাপার মানে এফেক্ট করে, ঠিক আছে। ফ্লেক্সিবিলিটি অফ স্ট্রাকচার, ডিসিশন মেকিং, পার্টিসিপেশন, যেমনটা আমি বললাম, সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও যদি সব মানে যার যার যতটুকু দেওয়া যায় আর কি, যতটুকু ক্ষমতা দেওয়া যায় সেই ক্ষমতাটুকু যদি সবাইকে দেওয়া হয় সিদ্ধান্ত নেওয়ার, তাহলে মানে সবাইকে বলতে তেমন কিছু বোঝাচ্ছি না যে সব এমপ্লয়ি যা যা খুশি সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে, তা নয়, কিন্তু একটা ডিসিশন মেকিং পার্টিসিপেশন, ঠিক আছে, সিদ্ধান্ত আহ, গ্রহণে পার্টিসিপেট করছে তারা, তাদের যদি এই সুযোগটুকু দেওয়া হয়, পার্টিসিপেট করার সুযোগটুকু, তাহলে অর্গানাইজেশন বিহেভিয়ারে একটা চেঞ্জেস আসে, অর্গানাইজেশনে একটা চেঞ্জেস আসে, ঠিক আছে। তারপরে এইচআর পলিসিস, কালচার, কালচার তো খুব ভীষণ ভাবে, একটা টক্সিক কালচারে যেমন প্রোডাকশন পাওয়া যায়, একটা ভালো কালচারে তার থেকে অনেক বেশি অনেক ভালো প্রোডাকশন পাওয়া যায় একটা অর্গানাইজেশনে। তো এগুলো হচ্ছে অর্গানাইজেশন বিহেভিয়ার ডেসক্রাইব করেছে খুব ভালোভাবে, খুব পয়েন্ট আউট করে দিয়েছে, যাতে ম্যানেজাররা বুঝতে সুবিধা পায়। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। দেখো কন্টিনজেন্সি অ্যাপ্রোচ অনুযায়ী এটা ভেবে নেওয়া হয় যে একটা মানুষ কি আউটকাম দেবে, মানে নিজের কি বিহেভিয়ার করবে সেটা ডিপেন্ড করে তার সামনের পরিস্থিতির ওপর, ঠিক আছে, সেটা ডিপেন্ড করে পরিস্থিতির ওপর। কারণ ওবি হচ্ছে কোনো বিজ্ঞান নয়, ঠিক আছে, যে সূত্র অনুসারে অঙ্ক করে দেবে হয়ে গেল না। ওবি হিউম্যান বিহেভিয়ারের উপর যেটা কাজ করছে, তাহলে মানুষের আচরণ কি হতে পারে সেটা যতই প্রেডিক্ট করা যাক না কেন, কিছুটা তো হলেও আনপ্রেডিক্টেবল তো থাকেই, যখন তখন মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যেতেই পারে। সুতরাং এটা কিন্তু বেশ জটিল তবে গুরুত্বপূর্ণ, বোঝা গেল। চলো নেক্সট পেজে চলে যাওয়া যাক। এবারে আমরা দেখবো ইম্পর্টেন্স অফ ওবি, অর্থাৎ ওবির কি কি গুরুত্ব আছে, কি কাজ ওবির। ওবির তিনটে কাজ: এক্সপ্লেইনস বিহেভিয়ার, প্রেডিক্টস বিহেভিয়ার আর কন্ট্রোলস বিহেভিয়ার, ঠিক আছে। ওবি মেইনলি ব্যবহৃত হয় এইচআরএম এ। এইচআরএম অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ওবি ছাড়া অচল। ওবি কি করে, অর্থাৎ অর্গানাইজেশনাল বিহেভিয়ার মানুষের আচরণ এক্সপ্লেন করে, ঠিক আছে। ওবি অ্যানালাইজ করে যে মানুষ কেন এরকম আচরণ করছে সেটা ফাইন্ড আউট করে, এক্সাক্ট কারণটা কি এর পেছনে সেটা ফাইন্ড আউট করে। যেমন একসাথে যদি অনেকগুলো এমপ্লয়ি একটা অর্গানাইজেশন থেকে কাজ ছাড়তে শুরু করে দেয়, রিজাইন দিতে শুরু করে দেয় একসাথে অনেকজন, তাহলে ওবি ফাইন্ড আউট করে যে কেন একসাথে এতজন কাজ ছাড়ছে। একজন কাজ ছাড়লে বোঝা যায়, বাট এতজন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সেই কারণটা খুঁজে বের করার কাজই হলো ওবি। তো ওবি কি করে, ওবি আচরণ এক্সপ্লেইন করে, বিহেভিয়ার এক্সপ্লেইন করে, বিহেভিয়ার কেন কেন এরকম বিহেভিয়ার মানুষ করছে সেটার কারণটা খুঁজে বের করে। আর কি করে, বিহেভিয়ার প্রেডিক্টস করে, যে পরে এই একটা মানুষ, একটা ব্যক্তি কর্মক্ষেত্রে পরে কি বিহেভ করতে পারে, ভবিষ্যতে কি বিহেভিয়ার করতে পারে, কি আচরণ করতে পারে, সেটা পূর্বানুমান করে। নেক্সট, বিহেভিয়ার কন্ট্রোল। ওবি কিন্তু মানুষের আচরণ কন্ট্রোল করতেও সাহায্য করে। ম্যানেজারদের ওবি
ভালোভাবে আইডিয়া দেয় যে কিভাবে মানুষের আচরণ কন্ট্রোল করা যায়। ওবি পড়লে মানুষ জানতে পারে, অর্থাৎ ম্যানেজাররা ওবির থেকেই হেল্প নিয়ে বুঝতে পারে যে কাকে কিভাবে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, অনেক সময় এমপ্লয়িরা বুঝতেই পারে না যে তার বিহেভিয়ারটা কন্ট্রোল করা হচ্ছে, সে তেমনই করছে যেমনটা ম্যানেজার আসলে মন থেকে চাইছে। ঠিক আছে, এরকম ভাবেই ওবি বিহেভিয়ার কন্ট্রোল করে। তাহলে ওবির মেইন কাজ কি? ওবির মেইন কাজ হচ্ছে প্ল্যানিং এ সাহায্য করা, এইচআরএম এর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যারা কিনা লোকজন অর্গানাইজেশনে হায়ার করে ফায়ার করে তাদের প্ল্যানিং এ সাহায্য করে, ডিসিশন মেকিং এ সাহায্য করে, আর একটা হেলদি ওয়ার্ক কালচার বানিয়ে রাখে এই ওবি। ঠিক আছে, চলো নেক্সট দেখো। ওবি কিন্তু এখনো পুরোপুরি ভাবে পোক্ত নয়, এখনো কিন্তু তার অনেক কিছু ডেভেলপ করা বাকি আছে। তাই ওবি প্রতিনিয়ত নিজেকে গ্রো করতে থাকে, নিজেকে ডেভেলপ করতে থাকে। কিভাবে ডেভেলপ করে? ওবি কি করে, বিভিন্ন শাস্ত্র থেকে, যেমন সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, সোশ্যাল সাইকোলজি, আদার ডিসিপ্লিনস, এরকম বিভিন্ন শাস্ত্র বাট বিভিন্ন ডিসিপ্লিন থেকে কিছু কিছু জ্ঞান উধার নেয়। ঠিক আছে, কিছু কিছু জ্ঞান ধার নেয় যেগুলো কিনা ওবির কাজে লাগবে। এইগুলো সমস্ত থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট থিংস ধার নেয়, আর সেগুলো নিয়েই নিজেকে গড়ে তোলে। ঠিক আছে, চলো দেখে নি কার থেকে কি ওবি ধার নিয়েছে, মানে ওবি কার থেকে কি শিক্ষা গ্রহণ করেছে আর দিয়ে নিজেকে গ্রো করেছে, নিজেকে ডেভেলপ করেছে আরো, যার ফলে কিনা ওবি পড়লেই ম্যানেজারদের সমস্ত কাজ মিটে যাচ্ছে। চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে হচ্ছে সাইকোলজি। সাইকোলজি কিভাবে ওবিকে নিজের জ্ঞান দান করেছে, মানে সাইকোলজি থেকে ওবি কি ধার নিয়েছে। ঠিক আছে, কি জ্ঞান ধার নিয়েছে। সাইকোলজি সাইকোলজি বা মনোবিজ্ঞান এমন একটা শাস্ত্র যেখানে কিনা সমস্ত রকম প্রাণীর আচার আচরণ, মানে মনের ভাব, ঠিক আছে, আর আচার আচরণ লেখা থাকে, মানে সেগুলো জানতে পারি আমরা সাইকোলজি পড়লে। ঠিক আছে, যে যে কোনো প্রাণীর এবং যে কোনো আমরা মানুষও, হিউম্যান বিহেভিয়ারও আমরা মাইন্ড আর বিহেভিয়ার দুটোই জানতে পারি এই সাইকোলজি পড়লে। ঠিক আছে, মনোবিজ্ঞান পড়লে। কিন্তু ওবি কি করে, ওবি সাইকোলজি থেকে শুধু সেই পার্টটুকু নিয়েছে যেটা কিনা তার কাজে লাগবে। ঠিক আছে, ওয়ার্ক রিলেটেড পার্টস, ঠিক আছে, ওয়ার্ক রিলেটেড পার্টস শুধু ওবি ধার নিয়েছে সাইকোলজি থেকে। ওবি কি কি ধার নিয়েছে সাইকোলজি থেকে? ভ্যালু সিস্টেম, পার্সোনালিটি, অ্যাটিটিউড, পারসেপশন, লার্নিং, জব স্যাটিসফ্যাকশন, জব স্ট্রেস, শুধু নিজের কাজে যেগুলো লাগবে সেই কাজের জিনিসগুলো ওবি সাইকোলজি থেকে ধার নিয়েছে। এই জিনিসগুলো কি করে? এই জিনিসগুলো ম্যানেজারদের হেল্প করে বেটার আন্ডারস্ট্যান্ড করতে যে একটা এমপ্লয়ি নেক্সট কি করতে চলেছে, কি তার থিঙ্কিং প্যাটার্ন, কি তার পার্সোনাল ক্যারেক্টার, পার্সোনাল ট্রেটস, কি তার অ্যাটিটিউড, সমস্ত কিছু বুঝতে, আর কি একটা এমপ্লয়ি নেক্সট কি রিঅ্যাক্ট করতে পারে, নিজের কাজের ক্ষেত্রে কেমন ব্যবহার করতে পারে, কোন কাজের পরিপ্রেক্ষিতে কেমন রিঅ্যাক্ট করতে পারে, সেটা পূর্বানুমান করতে ম্যানেজারদের সাহায্য করে এই ওবি সাইকোলজি থেকে ওবি এইটুকুই ধার নিয়েছে। চলো নেক্সট দেখি। নেক্সট হচ্ছে সোশিওলজি। সোশিওলজি কি বলছে দেখো। সাইকোলজি যেমন ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ একজন ব্যক্তি কিভাবে কি ভাবছে এই সমস্ত কিছু ইয়ে করছে, মানে ওবি বলছে। সোশিওলজি থেকে কি নিয়েছে? সোশিওলজি থেকে ওবি ধার নিয়েছে যে মানুষ একটা গ্রুপের মধ্যে কেমন বিহেভিয়ার করে। সোশিওলজি হচ্ছে সেটাই যেটা কিনা সোসাইটি এবং সোশ্যাল রিলেশনশিপ এইগুলো নিয়ে যে বইটা পড়লে আমরা জানতে পারবো, সেটাই হচ্ছে সোশিওলজি। ঠিক আছে, তাহলে সোশিওলজি থেকে ওবি কি ধার নিয়েছে? যে একটা গ্রুপে একটা মানুষ কিরম আচরণ করবে, কেমন কমিউনিকেশন করবে, কেমন গ্রুপ ডিসিশন মেকিং কেমন হবে, কেমন পাওয়ার পলিটিক্স ওখানে চলবে, এই সমস্ত কিছু। ঠিক আছে, এই সমস্ত কিছু ধার নিয়েছে সোশিওলজি থেকে। নেক্সট চলো, নেক্সট হচ্ছে
অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি থেকে ওবি কি ধার নিয়েছে? দেখো অ্যানথ্রোপোলজি হলো সেটাই যেখান থেকে কিনা মানুষের সভ্যতা, মানুষের সংস্কৃতি জানা যায়, ঠিক আছে? তাহলে ওবি অ্যানথ্রোপোলজি থেকে শুধু এইটুকুই নিয়েছে যাতে অর্গানাইজেশনাল কালচার এর ইম্প্যাক্টটা কি, এর ডেভেলপমেন্ট, এর চেঞ্জেস, ভ্যালুজ, পার্সোনাল ভ্যালুজ এইগুলো জানতে পারি, ঠিক আছে? মানে অ্যানথ্রোপোলজি থেকে যেমন সভ্যতা সংস্কৃতি, আর ওবি অর্গানাইজেশনে তেমন বিভিন্ন রকমের মানুষ আছে, বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকম ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট সভ্যতা, ডিফারেন্ট সংস্কৃতি, কেউ বাঙালি, কেউ বিভিন্ন বিভিন্ন আর কি টাইপের সমস্ত রকম লোকজন, ঠিক আছে? সবাই একই অর্গানাইজেশনে কাজ করে এমন আমরা দেখতে পাই। তো সুতরাং কালচার ডাইভার্সিটি একটা থাকেই, একটা চেঞ্জেস থাকেই, কিন্তু সবটা মানিয়ে গুছিয়ে কিভাবে চলতে হবে সেটাই অ্যানথ্রোপোলজি থেকে ধার নিয়েছে ওবি, যাতে কিনা ম্যানেজাররা হেল্প পায়। চলো নেক্সট। এবার আমরা পড়বো সোশ্যাল সাইকোলজি। দেখো সোশিয়োলজি মানে আমরা দেখেছিলাম ওখান থেকে ওবি কি নিয়েছে, সাইকোলজি থেকেও কি ধার নিয়েছে দেখেছিলাম। এখন সোশ্যাল সাইকোলজি মানে সামাজিক মনোবিজ্ঞান, অর্থাৎ একটা ব্যক্তি নিজের দলের মধ্যে কেমন বিহেভ করছে আর সেই দলটা সেই ব্যক্তিটার সাথে কেমন বিহেভ করছে সেইটা জানতে গেলে এই সোশ্যাল সাইকোলজি থেকে ওবি ধার নিয়েছে, ঠিক আছে? এই জ্ঞানটুকু যাতে একটা ব্যক্তি নিজের একটা অস্তিত্ব বজায় রেখে গ্রুপের সাথে সামঞ্জস্য বজায় রেখে কাজ করতে পারে, মানে গ্রুপের কাউকে রুষ্ট করবে না অথচ নিজের লক্ষ্যেও স্থির থাকবে, গ্রুপেরও যাতে গোলস অ্যাচিভ করতে পারে আর নিজের গোলসও যাতে অ্যাচিভ করতে পারে, টিম ওয়ার্কও যাতে করতে পারে, নিজেরও যাতে কোনো হার্ম না হয়, সমস্ত কিছুর জন্য সোশ্যাল সাইকোলজি। বোঝা গেল? চলো নেক্সট। তাহলে এই চারটে পার্ট আমরা পড়ে নিলাম, এবারে দেখি নেক্সট কি। দেখো এই চারটে থেকে আমরা এতক্ষণ যেটা বুঝলাম সেটার মধ্যে থেকে আমাদের এইটা মনে রাখতেই হবে যে ওবি কিন্তু যে কোনো একটা ডিসিপ্লিনারি নয়, যে কোনো একটা শাস্ত্র থেকে নয়, ওবি মাল্টিডিসিপ্লিনারি, অর্থাৎ বিভিন্ন শাস্ত্র থেকে বিভিন্ন জ্ঞান নিয়ে ওবি গঠিত। যেমন সাইকোলজি থেকে কিভাবে ব্যক্তি নিজেকে, ব্যক্তির আচরণ কেরাম সেটা বোঝা যায় সাইকোলজি থেকে, সোশিয়োলজি থেকে দলের কেমন আচরণ সেটা বোঝা যায়, অ্যানথ্রোপোলজি থেকে বিভিন্ন সংস্কৃতির লোকের কেমন আচরণ সেটা বোঝা যায়, আর সোশ্যাল সাইকোলজি থেকে দলের প্রভাবে ব্যক্তির কি আচরণ সেটা জানা যায়, একটা দল কিভাবে একটা ব্যক্তির উপর প্রভাব ফেলে। ঠিক আছে, ধরো একটা দলের নিউ কামার, একটা টিমের নিউ কামার্স এসছে, ঠিক আছে, একটা টিমের নতুন ফ্রেশার এসছে, ফ্রেশারটাকে এবার সবাই মিলে জবাই করছে, ঠিক আছে, ওকে দিয়ে যত খাটিয়ে নেওয়া যায় এরকম একটা ব্যাপার। একটা দলের প্রভাবে একটা ব্যক্তির ওপর কিরম প্রভাব পড়ছে আর ব্যক্তিটা তখন কেমন আচরণ করছে এটা জানতে হলো সোশ্যাল সাইকোলজি। বোঝা গেল? চলো নেক্সট। দেখো লাস্ট দুটো পার্ট যদি তোমরা কভার করে নিয়ে থাকো, অনেক অনেক ধন্যবাদ, তোমরা এতটা ধৈর্য ধরে সমস্তটা করেছো। এবার আমরা লাস্ট পার্ট করব, তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ফার্স্ট চ্যাপ্টার। চলো তাহলে লাস্ট পার্টে আছে ওবি ইন গ্লোবাল কনটেক্সট। এবারে এখানে কি বলেছে? এখানে বলেছে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রকম সিচুয়েশনে বিভিন্ন রকম রিয়্যাক্ট করে, ঠিক আছে? যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ধরো দুজন রাস্তা দিয়ে হাঁটছে, মানে একজন হাঁটছে রাস্তা দিয়ে, রাম হাঁটছে, রামের সামনে দিয়ে শ্যাম ওদিক দিয়ে অপোজিট সাইড থেকে হেঁটে আসছে, দুজনের ধাক্কা লাগলো, রাম ধাক্কা লাগার মাত্রই সরি বলে দিল যে সরি সরি ভুল হয়ে গেছে। আবার যদি রামের জায়গায় অন্য কেউ থাকতো, রামের জায়গায় যদি অন্য কেউ থাকতো পার্সন বি, সে তখন সরি না বলে যদি একটু রকচটা হতো সে বলতো যে আপনারই দোষ, দেখে চলতে পারেন না। তো সিচুয়েশনটা কিন্তু একটাই ছিল, ধাক্কা লাগলো মাত্র, এক একজনের এক এক রকম প্রতিক্রিয়া। ঠিক সেরকম ভাবে বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন রকম প্রতিক্রিয়া হয় একই সিচুয়েশনে, ঠিক আছে? যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আমেরিকানরা থিম পার্ক পছন্দ করে, বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম পছন্দ, বিভিন্ন রকম সংস্কৃতি, তাই জন্য বিভিন্ন রকম পছন্দ, এই ডিফারেন্সিয়েটটা এই জন্যই দেখা যায় যে আমেরিকানরা থিম পার্ক পছন্দ করে কিন্তু ফ্রেঞ্চরা করে না। আবার পেরুর মানুষরা কথা বলার সময় একটু কাছাকাছি আসতে পছন্দ করে, কিন্তু আমেরিকার মানুষরা একটু দূরে দূরে কথা বলতে বেশি ভালোবাসে, ঠিক আছে, দূরে সরে যায়। ম্যানেজাররা, ইউএস এর ম্যানেজাররা কি করে, নিজেদের একটা লাক্সারিয়াস প্রাইভেট চেম্বার রাখে, ওটাই পছন্দ করে তারা, সেপারেট লাক্সারি প্রাইভেট চেম্বার। কিন্তু জাপানের মানুষরা কি করে,
জাপানের মানুষরা মনে করে যে একসাথে কাজ করলেই ভালো, কোনো উচ্চ আধিকারিক নিম্ন আধিকারিক ওরকম কোনো ব্যাপার নেই, সব মানে সব এক জায়গাতেই, ওদের কোনো প্রাইভেট চেম্বার থাকে না, ওরা একসাথেই বসে কাজ করে, ঠিক আছে। আবার আমেরিকান স্টুডেন্টদের প্রথম থেকেই ছোটবেলা থেকেই শেখানো হয় যে ব্যক্তি কেন্দ্রিক, নিজেরটা শুধু ভালো বোঝো, নিজের ভালোটা বোঝো, নিজে গ্রো করো লাইফে, এটাই। আবার সেখানে জাপানের বাচ্চাদের শেখানো হয় যে টিম প্লে করতে, ঠিক আছে, একসাথে টিম ওয়ার্ক করতে শেখানো হয়, যাতে কিনা জিনিসটা আরো ভালো হয়। তো বিভিন্ন রকম দেশের বিভিন্ন রকম চিন্তাধারা, বিভিন্ন রকম ডিসিশন সেইভাবেই চলছে। তো এইরকম একটু পার্থক্য দেখাই যায়, ঠিক আছে, এক একটা দেশের এক এক রকম পার্থক্য। এই পার্থক্যের উপর ভিত্তি করে কিছু বিশেষ ব্যক্তিত্ব আছেন যারা যারা কিনা নিজের মতামত ব্যক্ত করেছেন তাদের বিভিন্ন লেখার মাধ্যমে। সেই বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা তারা করেছেন, সেই ডিসিশন তারা যা দিয়েছেন সেগুলোই এবার আমরা এক এক করে দেখে নেবো। চলো নেক্সট। দেখো, সংস্কৃতি বোঝা কিন্তু অতটাও সহজ কাজ নয়, ঠিক আছে। যেমন অর্থনীতি, রাজনীতি এগুলো বইতে লেখা থাকে, এগুলো পড়লেই বোঝা যায়। বিভিন্ন দেশের রাজনীতি এক এক রকম, অর্থনীতি এক এক রকম, ঠিক আছে, লেখা আছে, পড়লে বোঝা যাবে। কিন্তু সংস্কৃতি, এটা কিন্তু লেখা থাকে না, বা কেউ মানে লিখেও তারা ঠিকভাবে এক্সপ্লেন করতে কেউ পারে না নিজেরা। কেননা নিজেদের সংস্কৃতি নিজে সেইভাবে করাই যায় না। একটা মাছ যেমন জলে থাকে অথচ সে জানে না জল কি, ঠিক আছে, কিন্তু সে জলে থাকে, ঠিক হচ্ছে আমাদের সংস্কৃতিটা হচ্ছে সেরকমই, যে আমরা জানি কিন্তু আমরা সেইভাবে কাউকে বোঝাতে পারবো না, বা আমরা কারোর সংস্কৃতি সেভাবে বুঝতে পারবো না, কারণ তার জন্য অনেক গভীরে গিয়ে গবেষণা করতে হয়। আর সেই গভীরে গিয়ে গবেষণা করেই কিছু স্টাডি করেছেন কিছু ব্যক্তিত্ব, সেটাই আমরা দেখে নিই। চলো, তবে এটা কিন্তু ডিফিকাল্ট কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, ক্লাকহোন এবং স্ট্রডব্যাক এই দুই ব্যক্তি তাদের গবেষণার মাধ্যমে ছটা বেসিক কালচারাল ডাইমেনশন লিখে গেছেন, ঠিক আছে, বেসিক কালচারাল ডাইমেনশন লিখে গেছেন ছটা। সেই ছটা বিভিন্ন দেশে বিভিন্ন সমীক্ষা নিরীক্ষা করেই জানিয়েছেন, ঠিক আছে। তার মধ্যে প্রথম হচ্ছে রিলেশনশিপ টু এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের প্রতি তারা তিনটে ব্যাখ্যা করেছেন, তিনটে পয়েন্ট ব্যাখ্যা করেছেন, ঠিক আছে। পরিবেশের প্রতি কার কেমন আচরণ পরিবেশের প্রতি। প্রথম হচ্ছে সাবজুগেশন। সাবজুগেশনটা কি? সাবজুগেশন হলো এমন যে কিছু দেশ এমন মনে করেন যে প্রকৃতির কাছে তারা বশ্যতা স্বীকার করে নেয়, যে প্রকৃতিতে যা হবে তাই মেনে নিতে হবে, নিয়তির কাছে সব হেরে যায়, নিয়তিতে যা আছে তাই হবে, যা হবে দেখা যাবে, যা আছে তাই, এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে নিয়তির কাছে হার স্বীকার করে যাওয়া প্রকৃতির কাছে, ঠিক আছে। আর একটা পয়েন্ট হচ্ছে ডমিনেটিং। ডমিনেটিংটা কি? এই ডমিনেশন, সরি, ডমিনেশনটা হচ্ছে সেটা যেখানে কিছু দেশ আছে যারা মনে করেন নিজেদের হাতে সবকিছু, আমরা নিজেরাই নিজেদেরকে তৈরি করছি, ঠিক আছে, মানে নিজেদের লাইফ তৈরি করছি, লাইফ সাইকেল পাল্টাচ্ছি। তো নিজেদের হাতে সবকিছু, নিজেরা চাইলে চেঞ্জ করতে পারি, নিজেরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি, তারা এরম মনে করে। তারা প্রকৃতির কাছে বশ্যতা স্বীকার করে না, তারা মনে করে পরিবেশকে আমরা চেঞ্জ করে দেবো, আমরা কর্তৃত্ব বহন করে চলে তারা। আরেকটা প্রকৃতি হচ্ছে থার্ড, হারমোনি। এনারা এই অনুসারে কিছু কিছু দেশ মনে করে যে না তো প্রকৃতির হাতে সমস্তটা, না তো আমাদের হাতে সমস্তটা, প্রকৃতির হাতে কিছুটা আছে, আমাদের হাতে কিছুটা, আমরা নিজেদের মতো চেষ্টা করব, নিজেদের মতো পরিশ্রম করব, নিজেদের মতো, আর প্রকৃতির কাছে যেটা আছে বা যে ক্ষমতাটা সেটা অনুযায়ী হলে হবে। তারা ভারসাম্য রেখে চলতে পছন্দ করে। বোঝা গেল? তাহলে এই তিনটে পয়েন্ট খুব ইজি। নেক্সট দেখো, ক্লাকহোন আর স্ট্রডব্যাকের যে ছটা ডাইমেনশন আছে তার মধ্যে থেকে প্রথমটা আমরা পড়লাম, এবার সেকেন্ডটা হচ্ছে টাইম ওরিয়েন্টেশন। টাইম ওরিয়েন্টেশনে কি বলা হয়েছে? টাইম ওরিয়েন্টেশনে বলা হয়েছে যে দুটো টাইমে হয়, ঠিক আছে, সরি তিনটে ভাগে হয়। দেখো, প্রথম ভাগে বলা হয়েছে তিন ধরনের লোক হয়, ঠিক আছে। এক একজন, কেউ কেউ কিছু দেশ পছন্দ করে যে আমার কাছে বেশি সময় নেই, আমরা কম সময়ের জন্য কাজ করব, বেশি কাজ করব, মানে কম সময়ের লক্ষ্য, ঠিক আছে, শর্ট টাইম লক্ষ্য ওদের থাকে, আর শর্ট টাইমে বেশি মানে কাজ করবো খালি, চলো। আর কিছু মানুষ মনে করে, যেমন জাপানের মানুষরা কি করে, তারা
দীর্ঘমেয়াদী লক্ষ্য, তাদের ফিউচারকে তারা প্রায়োরিটি দেয়। তাহলে প্রথম যেটা ওয়েস্টার্ন কালচার, তারা কাকে প্রায়োরিটি দিচ্ছে? তারা বর্তমানকে, ঠিক আছে, যে শর্ট টাইমে কাজ করতে হবে এখন এখন প্রেজেন্ট। আর জাপানিজরা কি করছে? ফিউচার ওরিয়েন্টেড, তারা ফিউচারকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তারা মনে করছে যে লং টার্মে যাতে ভালো লাভ হয়, তার জন্য নিজের দক্ষতা প্রমাণ করতে হবে, নিজেকে দক্ষ হতে হবে, ফলে লং টার্মে ভালো হবে, ফিউচারে ভালো হবে, এরকম একটা ব্যাপার। আবার কিছু কিছু কালচার আছে, যেমন ইতালিয়ানরা, তারা অতীত ঐতিহ্য এগুলোকে প্রিজার্ভ করে রাখতে পছন্দ করে, এগুলো নিয়ে এগুলো রক্ষা করতে পছন্দ করে, এগুলো নিয়ে থাকতে পছন্দ করে, ঠিক আছে। তৃতীয় ডাইমেনশনে যা বলা হয়েছে তা হচ্ছে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেশন। অ্যাক্টিভিটি ওরিয়েন্টেশন হিসেবেও তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ডুইং অর অ্যাকশন, দ্বিতীয় হচ্ছে বিইং অর লিভিং, আর তৃতীয় হচ্ছে কন্ট্রোলিং অর রিস্ট্রেনিং। এবার দেখো, প্রথম ডুইং অর অ্যাকশন কি বলেছে। ডুইং অর অ্যাকশন, এই ধারণা অনুযায়ী মানুষ মনে করে যে আমি অনেক বেশি পরিশ্রম করব, অনেক বেশি হার্ড ওয়ার্ক করব, আর ফলে আমি আমার স্যালারি বাড়বে, আমার পদোন্নতি হবে, ঠিক আছে, প্রমোশন হবে, এইটা আশা করে। তাহলে ডুইং আর অ্যাকশন, তারা অ্যাকশনের মাধ্যমে কাজ করে, হার্ড ওয়ার্ক করে প্রত্যাশা করছে যে উঁচু স্থান পাবে, পদোন্নতি প্রমোশন পাবে, আর স্যালারি পাবে। দ্বিতীয় বলেছে বিইং অর লিভিং, এই জাতীয় মানুষরা, এই জাতীয় এমপ্লয়িরা কি বিলিভ করে? তারা বিলিভ করে বর্তমানটাকে, যে আস্তে আস্তে কাজ করে, আস্তে আস্তে তাদের অ্যাক্টিভিটিটা হচ্ছে আস্তে আস্তে এনজয় করে করে, বর্তমানটা উপভোগ করতে করতে, মানে কাজ করব, নিজের লাইফও বাঁচবো, চলো, অত কি, অত মানে স্যালারি বাড়ানোর অত ইচ্ছে নেই, ঠিক আছে, চলো, চলছে চলছে। আর লাস্ট হচ্ছে কন্ট্রোলিং অর রিস্ট্রেনিং। এই পিপলরা কি করে? এরা কিন্তু, যেমন ফ্রেঞ্চ পিপল, এরা কিন্তু নিজের ইচ্ছাকে কন্ট্রোল করতে পারে। এই বেশি স্যালারি বা প্রমোশনের লোভ এদের দেখানো যাবে না। এরা কিন্তু লাইফটাকেও এনজয় করে, আবার লজিক্যালি মানে বাস্তববাদী হয়ে যখন যেটা প্রয়োজন তখন সেটা সেরকম ভাবে কাজ করে, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভিটিটা তিন ধরনের হচ্ছে, ডুইং অর অ্যাকশন, আবার বিইং অর লিভিং, যারা বাঁচছে ভালো মতো, আস্তে আস্তে কাজ করছে, লাইফটাকে এনজয় করছে, আর কন্ট্রোলিং, যারা নিজের সময় মতো কন্ট্রোল করতে পারছে, যখন যেটা তখন সেটা করতে পারছে। তাহলে তিনটে ডাইমেনশন আমরা পড়ে নিলাম, নেক্সট তিনটে পড়ি, চলো। দেখো, ক্লাকহর্ন আর স্ট্রাডব্যাকের 4 নম্বর ডাইমেনশনে বলা আছে নেচার অফ পিপল, ঠিক আছে, মানুষের প্রকৃতি হিসেবে তিন ভাগে ভাগ করা হয়েছে। মানুষের প্রকৃতি হিসেবে কিভাবে তিন ভাগ করা হয়েছে? দেখো, প্রথমত তৃতীয় বিশ্বের দেশগুলো, অর্থাৎ তৃতীয় বিশ্বের বললে ভুল হবে, বলা উচিত যে উন্নয়নশীল, যেটা কিনা উন্নয়ন করতে চলেছে, মোটামুটি ডেভেলপিং কান্ট্রি, ঠিক আছে, ইন প্রোগ্রেস আছে যে কান্ট্রি গুলো, তারা মনে করেন যে মানুষ ভালো, গুড, ঠিক আছে, পিপলদের গুড হিসেবে এ করা হয়, যে ভালো, ঠিক আছে, তাদেরকে অত রেগুলেশন, অত কন্ট্রোল, অত স্ট্রিক্ট রেগুলেশন প্রয়োগ করে না তাদের উপর। আবার সোভিয়েত ইউনিয়ন, এরা মনে করে মানুষরা জেনারেলি এভিল, জেনারেলি বাজে, খারাপ, তাই তারা স্ট্রিক্ট পলিসি মানে অ্যাপ্লাই করে রাখে, ঠিক আছে, তাদের কাজ করানোর জন্য, কাজ হ্যান্ডেল করানোর জন্য। আচ্ছা, আর নর্থ আমেরিকানরা কি মনে করে? নর্থ আমেরিকানরা মাঝামাঝি, তারা পিপলদের ভালো মনে করলেও তারা সতর্ক থাকে সবসময়, যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে। তো এটাই হচ্ছে ফোর্থ ডাইমেনশন। এবারে ফিফথ, কনসেপশন অফ স্পেস। এটা অনুযায়ী কি বলেছে? এইটা অনুযায়ীও তিন ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ক্লাকহর্ন আর স্ট্রাডব্যাক নিজেদের 6টা ডাইমেনশনকে, প্রত্যেকটাকে এক একটাকে তিন ভাগে ভাগ করেছে। কনসেপশন অফ স্পেস বলছে যে জাপান কালচার যেমন খুব ওপেন, ঠিক আছে, তিন ভাগে ভাগ করেছে। প্রথম ভাগ হচ্ছে কিছু কিছু কালচার খুব ওপেন, তারা সামনাসামনি কাজ করতে ভালোবাসে, মানে পাবলিকলি একসাথে বসে কাজ করতে, যেমনটা আমি বলেছিলাম। আবার সেই অনুযায়ী আমেরিকানরা কি করে? প্রাইভেট স্পেস পছন্দ করে, প্রাইভেট স্পেস সবসময় প্রেফার করে, প্রাইভেট স্পেস একা একা, সবসময় একটু গোপনীয়তা বজায় থাকবে এরকম। কিন্তু জাপানরা খুব খোলামেলা, ওপেন মাইন্ড, এরকম। আবার কিছু কিছু দেশ কি করে? কিছু কিছু দেশ মিক্স ওরিয়েন্টেড হয়। মিক্স ওরিয়েন্টেড মানে একদম গোপনীয়তাও না, আবার একদম খোলামেলাও না, ঠিক আছে, লিমিটেড প্রাইভেসি রাখে। তাহলে এটা হচ্ছে মিক্সড ওরিয়েন্টেশন।
তাহলে কি হলো, তিনটে ভাগ। প্রথম ভাগ খুব ওপেন থাকে, মানে একসাথে বসেই পাবলিকলি সমস্ত বিজনেস করতে ভালোবাসে। দ্বিতীয় ভাগ খুব প্রাইভেট স্পেস রাখে, আমেরিকানরা খুব প্রাইভেট স্পেস পছন্দ করে। আর তৃতীয় ভাগে কি করে, তৃতীয় ভাগে লিমিটেড প্রাইভেসি, কিছুটা প্রাইভেসি, একদম খোলামেলা না, আবার একদম একদম সমস্ত কিছু বাধ্যবাধকতাও নেই, ঠিক আছে, লিমিটেড প্রাইভেসি রেখে অল্প গোপনীয়তা রেখে কাজ করে। চলো নেক্সট আর লাস্ট 6 নম্বর ডাইমেনশন দেখো, ক্লাখনার স্ট্রডব্যাকে 6th ডাইমেনশনে বলা হয়েছে ফোকাস অফ রেসপন্সিবিলিটি। লাস্ট এই ফোকাস অফ রেসপন্সিবিলিটিতে কি বলা হয়েছে, অবভিয়াসলি আমরা দেখে আসছি 6টা ভাগের প্রত্যেকটাতে তিনটে ভাগ করা হয়েছে, এখানেও 3 ভাগ। প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক, দ্বিতীয়টা হচ্ছে গ্রুপ ওরিয়েন্টেড, আর তৃতীয়টা হচ্ছে হায়ারার্কিক্যাল। এবারে 3টে ভাগে বলা কি হয়েছে, প্রথমত হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক, অর্থাৎ কিছু মানুষ মনে করে, কিছু দেশ মনে করে, যেমন আমেরিকানরা মনে করে নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবো, নিজের উন্নতির জন্য নিজে দায়ী থাকবো, নিজের ক্ষতির জন্য নিজে দায়ী থাকবো, একাই। বললাম যে ওরা ব্যক্তি কেন্দ্রিক, তাই। আর কিছু দেশ আবার মনে করে দল ভিত্তিক, মানে তারা কোনো কিছু রিওয়ার্ড পেলেও লোকেদের সাথে, নিজের টিমের সাথে ভাগ করে নিতে পছন্দ করে, ঠিক আছে, গ্রুপ ওরিয়েন্টেড। আবার কিছু কিছু দেশ না তো পুরোপুরি ব্যক্তি কেন্দ্রিক, না তো পুরোপুরি দল কেন্দ্রিক, তারা কিছুটা নিজের তারা একটা শ্রেণী বা একটা ক্লাস, একটা লেভেল, একটা কাস্ট ওই নিয়ে থাকে, মানে শুধু নিজেদের শ্রেণীটুকু, নিজেদের কাস্টটুকুর ওপর দায়িত্ব নেবে, তাদের ক্ষতি ভালো সমস্ত কিছুর দায়িত্ব নেবে, এরকম একটা ব্যাপার থাকে। পুরোপুরিও ব্যক্তিভিত্তিক না, পুরোপুরিও দলভিত্তিক না, মাঝামাঝি, নিজের শ্রেণীটুকুর দায়িত্ব নেবে, এরকম, ঠিক আছে। চলো তাহলে স্টাডি অফ ক্লাখন অ্যান্ড স্ট্রডব্যাকের 6টা ডাইমেনশন আমরা কিন্তু জেনে নিলাম। চলো নেক্সট কি আছে, হফস্টেড ফ্রেমওয়ার্ক। জি হফস্টেড 1,16,000 এমপ্লয়ীদের নিয়ে একটি গবেষণা করে। এই 1,16,000 এমপ্লয়ি 7টি ভিন্ন দেশের বসবাসকারী ছিল, ভিন্ন দেশের অধিবাসী ছিল। আর এই 1,16,000 এমপ্লয়ি IBM এ কাজ করতো, একই কোম্পানিতে কাজ করতো। এই যে হফস্টেড, ইনি বেছে নিয়েছিলেন একই কোম্পানির লোকজনকে, যাতে কর্মক্ষেত্রের পরিবর্তনের জন্য আচরণগত কোনো পরিবর্তন না হয়, ঠিক আছে, যাতে পুরো পরিষ্কার বোঝা যায় যে সংস্কৃতির পরিবর্তন, সংস্কৃতির পার্থক্যের জন্যই তাদের আচরণগত পার্থক্য, এটা যাতে পুরো পরিষ্কার বোঝা যায়, তাই জন্য তিনি একই কোম্পানির এমপ্লয়ীদের নিয়েছিলেন, যাতে শুধু সাংস্কৃতিক পার্থক্যটা চোখে আসে, বোঝা গেল। চলো নেক্সট। আর ইনি কি করেছিলেন, ইনি 4টে ডাইমেনশন প্রকাশ করেছিলেন। যেমন আমরা দেখেছিলাম ক্লাখন আর স্ট্রডব্যাক, তাদের ডাইমেনশন ছিল 6টা, আর প্রত্যেকটা ডাইমেনশনে 3টি করে ভাগ ছিল। কিন্তু হফস্টেড কি করেছেন, হফস্টেড 4টে ডাইমেনশন প্রকাশ করেছে, আর প্রত্যেকটা ডাইমেনশনে 2টি করে ভাগ। চলো এবারে ভাগগুলো দেখে নেওয়া যাক। দেখো, হফস্টেড ফ্রেমওয়ার্ক অনুযায়ী প্রথম যে ডাইমেনশনটা তিনি বলেন, ইন্ডিভিজুয়ালিজম ভার্সেস কালেকটিভিজম। এটি এই ফ্রেমওয়ার্কটাকে তিনি দুভাগে ভাগ করেন। প্রথম হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ যেসব মানুষরা শুধু নিজেদের ইন্টারেস্ট, নিজেদের পার্সোনাল অ্যাচিভমেন্ট, নিজেদের গ্রো করা, নিজেদের ব্যাপারে ভাবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আর কালেকটিভিজম, যারা একসাথে থাকতে পছন্দ করে, সবাইকে সহযোগিতা করতে পছন্দ করে, টিম টিম টিম, ঠিক আছে। আর তাহলে এটা দুভাগ হলো। দ্বিতীয় ডাইমেনশন হচ্ছে পাওয়ার ডিস্টেন্স। পাওয়ার ডিস্টেন্স কে উনি দুভাগে ভাগ করেছে, লো পাওয়ার ডিস্টেন্স, হাই পাওয়ার ডিস্টেন্স। লো পাওয়ার ডিস্টেন্স তারা সেই দেশগুলো যারা কিনা, মানে যেখানে কিনা উচ্চ পদস্থকারী আর নিম্ন পদস্থকারীর মধ্যে অনেক কোনো ব্যবধান নেই, তারা সবাই একসাথে মিলেমিশে কাজ করে। আর হাই পাওয়ার ডিস্টেন্স কারা, যারা কিনা মানে এখানের কর্মকর্তাদের দেখবে, ভারতেই বলা যেতে পারে, ভারত আর ভেনেজুয়েলা এর উদাহরণ, যে হাই পাওয়ার ডিস্টেন্স মানে এখানের কোনো নিচু পদস্থানকারী ব্যক্তি উচ্চ পদস্থানকারী ব্যক্তির সাথে সহজে কথা বলতে পারে না, একটা তাদের মধ্যে ব্যবধান, দূরত্ব দেখা যায়, তাদের সমস্ত কিছু আলাদা আলাদা। মানে উচ্চ পদস্থকারী কর্মকর্তাদের ক্যান্টিন আলাদা, নিম্ন পদস্থকারী যারা কাজ করে নর্মাল, তাদের ক্যান্টিন আলাদা, তাদের ওয়াশরুম আলাদা, এরকম একটা ব্যবধান, অনেকটা ব্যবধান দেখা যায়, ঠিক আছে, এটা হলো পাওয়ার ডিস্টেন্স। নেক্সট, হোফস্টেড ফ্রেমওয়ার্কের থার্ড পয়েন্ট, আনসার্টেনটি অ্যাভয়েডেন্স। আনসার্টেনটি অ্যাভয়েডেন্স কেও
দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে বলা হয়েছে কিছু দেশের মানুষ রিস্ক নিতে খুব পছন্দ করে, তাদের বোরিং লাইফ পছন্দ না। আর দ্বিতীয় ভাগে বলা আছে কিছু দেশের মানুষ এমন হয় যাদের রিস্ক নিতে পছন্দ নয়, তারা একই কাজে সন্তুষ্ট, একটাই বোরিং কাজই ঠিক আছে, তারা তাতেই সন্তুষ্ট, তারা সেটা করতেই ভালো লাগে, তাদের রিস্ক নিতে পছন্দ নয়। এবং ফলে কি হয়, সেই সমস্ত দেশের লোকদের বারবার জব চেঞ্জ করার হারও কম থাকে, ঠিক আছে। আর এটাও মাথায় রাখতে হবে যে যেখানে ঝুঁকি কম, যেখানে রিস্ক কম, সেখানে লাভও কম, কিন্তু তবু তারা তাতেই সন্তুষ্ট থাকে। চলো নেক্সট পয়েন্ট হচ্ছে মাস্কিউলিনিটি ভার্সেস ফেমিনিটি। এখানেও দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে বলা আছে যে কিছু দেশের মানুষ এমন হয় যেখানে নারীরাও পুরুষ স্বভাব সুলভ, মানে নারীরাও খুব অ্যাগ্রেসিভ হয়, খুব মানে রকচটা টাইপের, যেরকম পুরুষদের স্বভাব কিছুটা ধারণ করে, তারা তাদের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করে। আবার কিছু দেশের পুরুষরাও নারীদের মতো স্বভাব ধারণ করে, যেমন খুব কেয়ারিং হয়, সম্পর্ককে গুরুত্ব দেয়, জীবনকে গুরুত্ব দেয়। এরকমও কিছু দেশের পুরুষেরা নারীর স্বভাব, এই সমস্ত স্বভাব ধারণ করে। সুতরাং এই দুটো ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। চল নেক্সট পেজে চলে যাই। পরবর্তীকালে কিন্তু হফস্টেড আরো তিন ভাগ বলে গেছেন, আরো তিনটি ভাগে বিভক্ত করে গেছেন এই ডাইমেনশন গুলোকে। প্রথম ভাগ হচ্ছে শর্ট টার্ম ভার্সেস লং টার্ম, দ্বিতীয় ভাগ হচ্ছে কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটিভ, আর তৃতীয় ভাগ হচ্ছে ইন্ডালজেন্স ভার্সেস রেস্টুরেন্ট। দেখো প্রথম ভাগে যেটা বিভক্ত করেছে শর্ট টার্ম ভার্সেস লং টার্ম, এটা কিন্তু পরবর্তীতে, প্রথমে কিন্তু এই চারটে ডাইমেনশনই, ঠিক আছে, তারপরে এই পরবর্তীতে আরো তিনটি ভাগ বলে গেছে। প্রথমে শর্ট টার্ম ভার্সেস লং টার্ম, এখানে বলা হয়েছে কিছু দেশের মানুষ শর্ট টার্ম পরিকল্পনা করেন, ঠিক আছে, সেই হিসাবে কাজ করে, আর কিছু দেশের মানুষ ভবিষ্যতের পরিকল্পনা করেন লং টার্ম, সেই হিসাবে কাজ করে, ঠিক আছে, লং টার্মকে বেশি প্রায়োরিটি দেয়। আর কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটিভ, সেখানে বলা হয়েছে কিছু দেশের মানুষ পরিমাণকে গুরুত্ব দেয়, ঠিক আছে, কোয়ান্টিটি পরিমাণকে বেশি গুরুত্ব দেয়, যে বেশি পরিমাণে হয়েছে নাকি কাজ। আর কিছু দেশের মানুষ দক্ষতাকে গুরুত্ব দেয়, যে যেই কাজটা হয়েছে সেটা একদম উন্নত ভাবে, মানে বেস্ট ভার্সনটা হয়েছে কিনা, দক্ষভাবে হয়েছে কিনা, ঠিক আছে, গুণগত মান আর কি, গুণগত মানটা তার বেস্ট কিনা। তৃতীয় ভাগে বলা হয়েছে ইন্ডালজেন্স ভার্সেস রেস্ট্রেন্ট, কিছু দেশের মানুষ জীবনকে উপভোগ করতে ভালোবাসে, আর কিছু দেশের মানুষ জীবনে নানা রকম সামাজিক নিয়ম কানুন আবদ্ধ থাকে, নানা রকম নিয়ম কানুনে আবদ্ধ থাকে, জীবনকে বেশি উপভোগ করতে ভালোবাসে না, মানে করে না আর কি, ওটাই কালচার ওখানে, এরকম চলে আসছে। তো এই তিনটি ভাগেও বিভক্ত করেছেন। তো প্রথমত হফস্টেড চারটে ডাইমেনশন বলে গেছেন, তারপরে পরবর্তীতে এই তিনটি ডাইমেনশন আরো বলে গেছে, ঠিক আছে। চলো নেক্সট, আমরা চলে এসেছি শেষ পর্যায়ে, লাস্ট পেজ, জেনে নেওয়া যাক কিছু ইম্পর্টেন্ট তথ্য। গ্লোব ফ্রেমওয়ার্কে 1993 সালে একটা রিসার্চ প্রোগ্রাম হয়, যেটা ছিল হচ্ছে গ্লোবাল লিডারশিপ অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার এফেক্টিভনেস, ঠিক আছে। এখানে 62টা দেশের 825টা অর্গানাইজেশন নিয়ে একটা সার্ভে করা হয়, মানে একটা অ্যানালাইসিস হয়, তাদের 825টা অর্গানাইজেশনের তথ্য নিয়ে সেগুলোকে অ্যানালাইসিস করা হয়, তার উপর ভিত্তি করে যে 9টি ডাইমেনশন তুলে ধরা হয়, ঠিক আছে, তার মধ্যে ম্যাক্সিমামটা হফস্টেডের ডাইমেনশনের সাথে সাদৃশ্যপূর্ণ, পুরো ম্যাচ খায়, ঠিক আছে, কিন্তু আরো দুটো এক্সট্রা ডাইমেনশন অ্যাড করা হয়, হিউম্যান ওরিয়েন্টেশন আর পারফরমেন্স ওরিয়েন্টেশন। হিউম্যান ওরিয়েন্টেশনে এটা বলা হয় যে একটা সমাজের মানুষ একজন অন্যজনের প্রতি কতটা করুণাশীল, কতটা দয়ালু, এই সমস্ত কিছু, ঠিক আছে, কতটা সাপোর্টিভ। আর পারফরমেন্স ওরিয়েন্টেশনে এইটা বলা হয় যে একটা সমাজ তাদের মানুষের প্রতি, বা একটা সমাজের মানুষ তাদের উন্নতির, ঠিক আছে, উন্নতির প্রতি বা কাজের পারফরমেন্স বেটার করার প্রতি কতটা উৎসাহ প্রদান করে, কতটা মোটিভেশন যোগায় একটা সমাজ, সেই সমস্ত কিছু বলা হয়, ঠিক আছে। তো এইটাই ছিল আমাদের হোল একটা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার আজকে আমাদের কমপ্লিট হলো। আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছো
তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তাদের বেঙ্গলি পিডিএফ, ইংলিশ পিডিএফ যা যা লাগবে আমাকে মেল করে দিও, আমি তাদের পাঠিয়ে দেবো। অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য। চলো আবার দেখা হবে নেক্সট চ্যাপ্টারে। টাটা।